জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ শাফি, হ্যাঁ, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি, ভালো আছি। আপনি কি ঢাকায় আছেন? ঢাকা থেকে জয়েন করছেন জি, না? জি, ঢাকা থেকে, উত্তরা থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবাই জয়েন করতেছে মনে হয়, দেখি মুস্তাফিজুর রহমান। জি, আমরা কি ভিডিও অন করব, মানে ক্যামেরা প্রয়োজন হ্যাঁ, আছে? ভিডিও অন করাটা খুব দরকার আসলে, নাহলে এমনি আ- অনলাইনে তো ডিসকানেক্টেড ফিল হয় আর কি। জি, জি, জি। আমি ওই স্যার এই কি আইবির এমবিএ করেছি তো রিসেন্টলি, অনলাইনে ক্লাস করেছি বেশ কিছু। তো সব হ্যাঁ হ্যাঁ টিচারই একটা কথা বলে যে অ্যাকচুয়ালি অনলাইনে ক্লাস নিতে গেলে মানে আনকমফোর্টেবল ফিল হয় আর কি, যে স্টুডেন্ট দেখা যায় না। হ্যাঁ হ্যাঁ, জি, কানেকশনটা ফিল না করলে ক্লাস নিতে কষ্ট হয়ে যায় আসলে। জি, 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 জি। সাউন্ড। তো সুযোগ পাইলে আসলে আমি মানে চেষ্টা করবো আর কি, যাতে ভিডিওটা সবার অন থাকে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, মুস্তাফিজ ভাই, কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কি এখনো কি হোটেলে বন্দি অবস্থায় আছেন, নাকি চলে গেছেন সাইটে? জি না, আমি হোটেলে আছি, আগামীকাল যাব। আচ্ছা আচ্ছা। সালাম আলাইকুম রেজা ভাই, মুবাসসির বলছিলাম। হ্যাঁ, মুবাসসির। আমার তো রবির না, না ই ডট কো না রবি? হ্যাঁ ভাইয়া, রবির। রবি, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, সবাই কানেক্ট হতে থাক, আমরা এমনি গল্প করতে থাকি। ওকে, মুবাসসির ভাই এখন কোথায়, কোন ডিপার্টমেন্টে আছেন? আছি টেকনোলজি ডিভিশনে। ডিপার্টমেন্ট হচ্ছে আপনার ডিমান্ড এন্ড কস্ট। ডিমান্ড এন্ড কস্ট। আমি দেখি আসলে পার্টনার ম্যানেজমেন্ট আর কি। টেকনোলজি যত পার্টনার আছে ওদের পারফরমেন্স ইনভয়েসিং গুলা কমার্শিয়ালি যাওয়ার আগে ওই টেকনোলজি থেকে যে চেকিং গুলা হয় ওটা করি আর কি। প্লাস হচ্ছে ওই ভেন্ডরের কন্ট্রাক্ট ম্যানেজমেন্টটাও দেখি। কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট। টেকনো কমার্শিয়াল বলতে পারেন এটা আর কি। মানে একটা কমার্শিয়াল। রেজা ভাই তো আগে ছিলেন, ওই এখন তো অনেক রিস্ট্রাকচারিং হয়েছে তো হ্যাঁ হ্যাঁ, টেকনোলজিতে। ওই ওই আগে প্ল্যানিং ডেভেলপমেন্ট এগুলো তো আছে, ওইগুলোর থেকে পার্ট হয়ে এই ডিপার্টমেন্ট হয়েছে অত বছর হলো, 4-5 বছর হয়ে গেছে। ভেন্ডর বেড়ে গেছে তো এখন ভেন্ডর ম্যানেজমেন্টের জন্য আলাদা ইউনিট। আগে অপারেশনে ছিলাম, অনেকদিন অপারেশনে কাজ করছি, আচ্ছা আচ্ছা। টেকনোলজি অপারেশন। হুম। কিছুদিন আগে কোর্স করলো ইয়া আমাদের কামরুল, কামরুল ভাই করলো ওএসএস এর। ও আচ্ছা 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 আচ্ছা। কামরুল, কামরুল, তারপরে সাইদ ভাই বোধহয় ছিল, উনি হঠাৎ করে ডেঙ্গু এবং কোভিড দুইটাই একটা ইয়া হয়ে গেছিল। সাইদ। ও হ্যাঁ, সাইদ ভাই, হ্যাঁ সাইদ ভাই বুঝছি, হ্যাঁ ওনার ডেঙ্গু তারপরে হ্যাঁ, করোনা দুইটাই একসাথে। ক্রিটিক্যাল পজিশনে চলে গেছিল। কামরুল ভাই জি খুব কোভিডে খুবই আক্রান্ত ইয়া ছিল। জি জি। জাস্ট বোধহয় এই গত 2 মাস আগে মনে হয় ক্লাস নিলাম ইয়ার, যে আপনাদের পিএম অফিসের আচ্ছা 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 নুরি ভাই, সারানা আপা, ফেরদৌস, ফেরদৌস আচ্ছা ভাই আচ্ছা সবাই ছিলেন আর কি। মোটামুটি পুরো ব্যস্তই ছিলেন পিএম অফিসের। জি। নেক্সট উইকে বোধহয় ক্লাস নেবো ই ডট কোর, ই ডট কোর ক্লাস আচ্ছা নেবো আর কি। ওখানে 20 জনের আচ্ছা মতো আচ্ছা আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা ওটা অবশ্য পিএমপি না, ওটা হচ্ছে জাস্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট, ফাউন্ডেশনস, এসেনশিয়াল, এরকম ব্যাপারটা। আচ্ছা আচ্ছা। তাহলে মোস্তাফিজ ভাই ওখানে এখন কয়টা বাজতেছে? আমাদের 8টা, মানে 4টা 4টা, 4টা, বিকাল 4 ঘন্টা 4টা। ডিফারেন্স। বিকেল 4টা, জি জি। ঠিক আছে। এখন 8টা বেজে গেছে, আমার মনে হয় ট্রাইং টু জয়েন। সামিউল ইসলাম না? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমরা মানে একটু গল্প করতে থাকি, সবাই জয়েন করতে আছে, ফার্স্ট ডে তো সবাইকে আসলে জি জি জয়েন ইনশাআল্লাহ। করতে একটু সময় লাগবে। হ্যাঁ, খায়রুল বাশার ভাই, আসসালামু আলাইকুম। শঙ্কর গুপ্ত। So, সবাই আমাকে শুনতে পাচ্ছেন তো ঠিক মতো, না? জি শুনতে জি পাচ্ছি। জি ক্লিয়ার। হ্যাঁ, দেখাও যাচ্ছে না নাকি? জি জি দেখা যাচ্ছে। So, আমরা চেষ্টা করবো ক্লাসে ভিডিও অন করে রাখতে, তাই যাতে যে আমরা কানেক্টেড ফিল করি, নাহলে এমন অবস্থা মানে জুমে ক্লাস নিতে নিতে এখন আসলে ভাবতেছি যে ক্লাসরুমে কবে যাব। ক্লাসরুমে শুরু হয়ে যাচ্ছে, ক্লাসরুমে করলে হয়তো একটু এনার্জি ফিরে আসবে আর কি, মানে নিজেরও এনার্জি হয়ে যাচ্ছে জি জি অনলাইনের ইয়েটা। সুকান্ত বলবো আরো কয়েকজন আছে এখন তো জয়েন করি, উই আর ওয়েটিং। সো জুম তো আমরা সবাই ইউজ করতেছি মনে হয়, তাই না? জুমে তো সবাই মোটামুটি জি করেছি আলহামদুলিল্লাহ অনেকদিন। জি কোনো এখন তো চ্যালেঞ্জ জুম নেই, প্ল্যাটফর্মটাই চলছে সবচেয়ে বেশি যেহেতু করোনা ভাইরাস প্যান্ডেমিকের কারণে। কয়টা বাজতে একটু ওয়েট করতেছি, এর মধ্যে আমরা কথা বলতে থাকবো। This is me for white case. So, আমাদের এখানে একজন বোধহয় জয়েন করবেন, একজনই মেয়ে পাইছি আমরা, উনি আসলে রাজুকের ডিরেক্টর কাঞ্জিলা, জয়েন করবে বোধহয়, দেখা যাক। চুয়েটের করেছেন আর কি। আচ্ছা, এমনি এটা আমি নিজে একটু গল্প করি। সামি, আপনি কোথায় আছেন বা কি করতেছেন? ভাই আসসালামু আলাইকুম। আমি এখন আসলে বিজনেস করছি, নিজের বিজনেস। এর আগে ছিলাম গ্রামীণ ফোনে, 8 বছর ওখানে ছিলাম টেকনিক্যাল ইমপ্লিমেন্টেশন। আচ্ছা আর এরপরে ছিলাম রবিতে 2 বছর, 2012 থেকে 2014 টেকনিক্যাল ইমপ্লিমেন্টেশনে। এরপরে চলে যাই এরিকসন মায়ানমারে, ওখানে 3 বছর ছিলাম। এরপর হচ্ছে নিজের বিজনেস শুরু করি। টেলকো রিলেটেড বিজনেস নাকি আইটি রিলেটেড বিজনেস? না, পুরোটাই টেলকো, মানে টেলকো ইঞ্জিনিয়ারিং সার্ভিস এন্ড সাপ্লাই। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি রবিও কি আপনার ইয়া নাকি? ভাইয়া বুঝি নাই। রবিও হ্যাঁ, আমার রবি। একজন, হ্যাঁ রবিতেও আমার অনেক স্মৃতি আছে। আচ্ছা আচ্ছা, তাহলে মুবাশির ভাই চেনেন নাকি? আপনি তো পার্টনার, সবাইকে চেনার কথা। মুবাশির ভাইয়ের সাথে আমার মনে দেখা হয়েছিল। মুবাশির, আমি যদি একটু বলি, আমি কিন্তু আরওসিটা আমি করতাম। আপনি কি আরওসি? আপনি চিন্তা করছিস আমি হ্যাঁ, আরওসির প্রজেক্ট ম্যানেজার আমি ছিলাম এবং আমি তো পিছনে ছিলাম, আপনি কুমিল্লা ছিলাম তখন। এক্স্যাক্টলি আমি আরওসিটা যেটা আপনারা এখনো ইউজ করেন, সেটা আমার নিজ হাতেই বানানো আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝছেন, আমি এটা প্রজেক্ট ম্যানেজার ছিলাম। ওটা শেষ করে রোলআউটের শেষের দিকে চলে যাই। রোল আউটের আরওসি না, রোল আউটের কোন একটা আচ্ছা, আচ্ছা, position, আচ্ছা। আমি তো নামটা Rollout পরিচিত লাগতেছে আমার রোল আউট কাছে। কন্ট্রোলার। রাইট। ওকে, ইটস অ্যাবাউট মি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটু দেরি হয়ে গেল মনে হয় না জয়েন করতে? আমি আসলে একটু ফ্যামিলি প্রেসারে ছিলাম, বাচ্চা কাচ্চা নিয়ে হঠাৎ করে, আর আচ্ছা, আচ্ছা। অফিস থেকে এসে টাইম পাইনি নিজেকে রেডি করতে আসলে।
দুঃখিত। আপনারা কি ঢাকায় আছেন? ঢাকায় আছেন না কুমিল্লা? কোথায়? না, আমি কুমিল্লা থেকে সংযুক্ত হচ্ছি ইনশাআল্লাহ। রিয়া খায়রুল বাশার, আপনি? জি স্যাম, আমিও কুমিল্লা থেকে সংযুক্ত হচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে। ওই আমাদের টিমে ওদের আছে মুস্তাফিজ আসলে সাউথ সুদান থেকে জয়েন করছে আমাদের সাথে, সুদান থেকে। তবে প্রতি ব্যাচে এখন আছে আসলে বাইরে থেকে আছে, যেমন আমার লাস্ট ব্যাচের মধ্যে আমেরিকা থেকে 3 জন আছে, মানে বাংলাদেশি কিন্তু সবাই বাইরে থেকে। বাইরে কিন্তু এই আমাদের পিএমপি কোর্স যেটা আমরা খুবই কম টাকায় করতেছি, $1000 নিচে আসলে কোর্স নাই। হ্যাঁ, সবকিছুতেই যেমন কোর্সেরার কোর্স গুলো কিন্তু ইউএসএ থেকে আপনি করতে গেলে অনেক বেশি, বাংলাদেশ থেকে যখন আপনি দেখাবেন তখন কোর্স মানে রেটটাই অলরেডি। এটাতে সুবিধা আছে কিন্তু। না, অবশ্যই অবশ্যই, এটা আমরা অনেকে নিতে পারতেছি না, কিন্তু আসলে নেওয়া উচিত। আর কোভিড এর কারণে একটু সুবিধা হয়েছে, মানে ওই যে আমাদের কিন্তু আমি নিজে অনেকগুলো সার্টিফিকেশন কোর্স করতেছি, সেটা ইন্ডিয়া থেকে। ইন্ডিয়ার কস্ট আবার অনেক কম, সেই সেম কোর্সটা ইউএসএ তে গেলে প্রায় 3 টাইমস হয়ে যাচ্ছে, 2 থেকে 3 টাইমস। এবং অনেক কোর্স গুলো আসলে অনলাইন ছিলই না, সব ফিজিক্যাল ছিল। এক্স্যাক্টলি। এখন তো কোভিড এখন অনলাইন করেছে, ফলে আমরা কম খরচে করতে পারতেছি না, এটা করাই যেত না। জি জি জি। একটা সুবিধা হয়েছে, সুবিধাটা একটু কাজে লাগাতে হবে আর একটু, কারণ আর বেশি দিন হয়তো নাই, দেখা যাবে সব ক্লাসরুমে চলে যাচ্ছে আবার। সেটাই চিন্তা করছি আমিও। হ্যাঁ, এটা একটু ফ্যাসিলিটি চিন্তা না, করেন। তবে মনে হয় না যে একবারে ইলিমিনেট করবে, কারণ এটা তো যেমন আমরা তো হ্যাঁ, মানে পার্টিসিপেট করতে পারতাম ইন্ডিয়ায়, কিন্তু জুমে থাকার কিন্তু তারা মানে স্টুডেন্টও বেশি পাচ্ছে, সুতরাং একবারে মনে হয় না ক্লোজ করার কথা। না এটা হবে না, এটা একটা আলাদা মানে অপশন জি জি তৈরি জি, হতে হয়। অপশন তৈরি হয়ে গেছে অলরেডি, এটা আর অ্যাকচুয়ালি ক্লোজ হওয়ার সেটাই। পসিবিলিটি খুব কম। পপুলারিটি অনেক হয়ে গেছে এখন। জি জি জি। Right, right. আচ্ছা, ঠিক আছে, আমাদের মধ্যে 10 জন জয়েন করলাম নাকি 9 জন জয়েন করলাম, আমি সহ 10 জন। তানজিলা, আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? সুকান্ত বড়ুয়া? জি, শুনতে পাচ্ছি, আমি তানজিলা বলছি। হ্যাঁ, সো জানি না আপনি ভিডিও অন করতে পারেন, ভিডিও অন করলে বেটার হয় আর কি, কানেকশন ফিল হয়। আর সুকান্ত, শঙ্কর গুপ্ত এবং সুকান্ত বড়ুয়া, আপনাদের ভিডিও থাকলে অন করতে পারেন, সবাইকে আসলে দেখা দরকার, চেনা দরকার, খুবই ইম্পর্টেন্ট এটা। আমি যে এটা আর কেউ জয়েন করবে কিনা আমি একটু খোঁজ নেই, দাঁড়ান জাস্ট 1 সেকেন্ড, যে আর কেউ জয়েন করবে কিনা, না হলে উই শুড মুভ, স্টার্ট টু ওয়ার্কিং। জাস্ট গিভ মি সেকেন্ডস। শঙ্কর গুপ্ত বোধহয় আপনি কথা বলতেছেন, কিন্তু আনমিউট করতে হবে আর কি। আচ্ছা আচ্ছা, আমি শঙ্কর গুপ্ত। আমি আমার ক্যারিয়ার ছিল টেলিকমে। আমার হুয়াওতে ছিলাম, জেডটিতে ছিলাম। আমার স্টার্টিংটা সিটিসেল দিয়ে শুরু হয়েছিল 2005-এ। আমি লাস্ট ইয়ারে মানে মাঝখানে কিছু বাইরেও ছিলাম, মায়ানমারেও ছিলাম, মানে জেডটিতে ছিলাম, হুয়াওতে ছিলাম। তো এই ডিসেম্বরে আসছে, এখন আমি নিজেই কিছু পার্সোনাল বিজনেস আছে আমার, এটা নিয়ে কন্টিনিউ করতেছে। আপনার কিছু ভিডিও দেখছিলাম আপনার ইউটিউবে, পিএমপির উপরও, প্লাস আর কিছু প্রজেক্ট ম্যানেজমেন্টের উপরও আপনাদের কিছু কোর্স আছে, ভিডিও আছে, ওগুলি দেখে আপনার কোর্সের প্রতি একটু ইন্টারেস্ট হলাম। দেখি নিজেকে কতটুকু আপনার থেকে শিখতে পারি, এটাই এখন সবচেয়ে বিষয়। দ্যাটস অল, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। সুকান্ত বড়ুয়া, যেহেতু সবাই জয়েন করতে দেরি করতেছে, এই জন্য আসলে আমরা একটু গল্প করতেছি। এমনি আজকে একটু গল্পের ক্লাসই হবে আসলে, আজকে সিরিয়াস ক্লাস নেব না আমি। জি জি জি, ইটস ওকে। ওকে, তানজিলা আপু, আপনি একটু বলতে পারেন নিজের সম্বন্ধে, সবাই শুনুক একটু। জি, আসসালামু আলাইকুম। আমি তানজিলা খানম। আমি বর্তমানে রাজুকের ডাইরেক্টর হিসেবে আছি। আমি ডেপুটি সেক্রেটারি 21 বিসিএস এর কর্মকর্তা। আমি হলো চিটাগাং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে পাশ করেছি, 96-এ বেরিয়েছি।
আহ, হুম। আমি গণপূর্ত ক্যাডারের অ্যাকচুয়ালি। পরে আমি সিনিয়র সার্ভিস পুলে চলে আসছি ডেপুটি সেক্রেটারি হয়ে, এখন রাজুকে আছে। এইটুকু আমার পরিচয়। থ্যাংক ইউ। আর আপনি চুয়েটে পড়াশোনা করেছিলেন তাই না? জি, এটা আমি বলছিলেন। চুয়েটে পড়াশোনা করেছি। আমার আরেকটা ও পরিচয় হলো থ্যাংক আমি ইউ আপু, আমি শঙ্কর আহ, বলছিলাম, ইউনিভার্সিটির একজন বড় আপুকে দেখলাম। মি টু শঙ্কর। আপু, কে? মি টু আপু। ও আচ্ছা, সব চুয়েটে। তোমরা অনেক জুনিয়র, আমরা জি অনেক আগে আপু, বেরিয়েছি। আমি 01 ব্যাচের আপু। আমি এর আগে হাউজিং এ ছিলাম, ন্যাশনাল হাউজিং অথরিটির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসাবে। মিরপুরে আচ্ছা, 9 আচ্ছা। নাম্বার সেকশনে ডিএইচএস এর পাশে অনেকগুলো বিল্ডিং আছে, 25টা বিল্ডিং। জি জি। ওইখানে প্রজেক্ট ম্যানেজার হিসাবে কাজ করেছিলাম। ওই প্রজেক্ট ডিপিপি তৈরি করা থেকে কনস্ট্রাকশন পর্যন্ত মোটামুটি কাজ করেছি। ওই এক্সপিরিয়েন্স থেকে ভাবছি যে এখন যেহেতু ডেপুটি সেক্রেটারি হয়ে আসছি, পিএমপি কোর্স করলে হয়তো কিছু বেনিফিট পাবো, এই কারণেই আসলে আসা। ওই সেই বিল্ডিং গুলো মানে বিশাল বিশাল বিল্ডিং যে বানিয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, বিশাল বিশাল 26টা বিল্ডিং আছে ওখানে, ও 14 আচ্ছা, আমি তলা। মানে বিএসএস ছিলাম তো পিছনে দেখছিলাম আর কি। হ্যাঁ, ওইটা মানে আমার ডিপিপি করা থেকে শুরু করে মানে কনস্ট্রাকশন পর্যন্ত আমার হাতে 10টা বিল্ডিং আমার হাতে কমপ্লিট, আর বাকি 15টা বিল্ডিং আমি মানে টেন্ডার করে দিয়ে চলে আসছি ডেপুটি সেক্রেটারি হয়ে। আচ্ছা আচ্ছা। তো আর আপনাদের ওখানে তো হ্যাঁ হ্যাঁ, আমি এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ছিলাম কিছুদিন। আচ্ছা। তো আপনাদের এখান থেকে তো দুইজন ব্যাচে ক্লাস করছিল, শামস ভাই, মেজর শামস। হ্যাঁ, ও আচ্ছা। হ্যাঁ, আর হচ্ছে আপনাদের আর আমি তো আপনার নাম্বারই পেয়েছি শুভর কাছ থেকে। হ্যাঁ শুভ ছিল, শুভ ছিল আমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুভ দিয়েছে। হুম, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে জয়েন করেছি। আমরা সবাই পরে আলোচনা করবো এখন, মানে এমনি একটু গল্প করতেছিলাম, এখন উইকেন্ড স্টার্ট মনে হয়, আমরা একটু শুরু করি। হ্যাঁ, পরে সবার আবার আলোচনা করবো। শিওর। স্ক্রিন দেখা যাচ্ছে আমার? জি, দেখা যাচ্ছে। জি। সো আজকে আসলে আমরা সিরিয়াস পড়াশোনায় যাব না, জাস্ট একটু জ্ঞাটা করা আর কি, যে পিএমপি জিনিসটা কি, প্রজেক্ট ম্যানেজমেন্টের সাথে পিএমপি কি রিলেশন, তারপর পিএমপি এক্সামের যত নিটিগিটি আছে আর কি। অনেক কোশ্চেন্স আছে হয়তো আপনাদের পিএমপি এক্সাম নিয়ে, পিএমআই নিয়ে, তারপরে পরীক্ষা নিয়ে, পরীক্ষার ফিজ নিয়ে, এরকম যত প্রশ্ন আছে আমরা আজকে সেই আনসার গুলো আসলে দেখব। ঠিক আছে? কেন জি। পিএমপি দরকার, আপনার নিশ্চয়ই অবশ্যই একটা মাইন্ডসেট আছে যে আপনার জেনেই আসছেন যে পিএমপিটা কেন দরকার, তারপর আমরা আলোচনা করবো, আপনার কাছে শুনবো। সো আমার নাম মোটামুটি বোধহয় সবাই জানেন, শহীদ রেজা। হ্যাঁ, মানে রেজা বলে আসলে পরিচিত বেশি, রেজা আমার সব জায়গাতেই। সো আমি অথরাইজ ট্রেনার পিএমআই এর, এবং আসলে 2010 সাল থেকে পিএমপি ট্রেনিং এর সাথে আমি আছি, 2010 সাল থেকে। এবং ডেস্প্রিং লিমিটেড, এটা আসলে আমারই একটা এন্টারপ্রেনারশিপ। আমি আগে রবিতে ছিলাম, তার আগে 2টা সফটওয়্যার ফার্মে ছিলাম। রবিতে 2000 যখন 10-এ বের হই আমি, 10-11-তে, তখন আসলে শুরু করি আর কি, নিজের এন্টারপ্রেনারশিপ শুরু করি, যেটা ডেস্প্রিং লিমিটেড। তো এটা আসলে দুইটা জিনিস নিয়ে কাজ করে, একটা হচ্ছে ট্রেনিং, স্পেশালি প্রজেক্ট রিলেটেড বিভিন্ন কাজ করে, আর একটা হচ্ছে আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসাল্টিং এবং হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট। তো এই 2-3টা কাজ আসলে আমরা করি ডেস্প্রিং লিমিটেড। এবং ডেস্প্রিং লিমিটেড কিন্তু বাংলাদেশের প্রথম পিএমআই অথরাইজ ট্রেনিং পার্টনার 2012 থেকে। ঠিক আছে, প্রথম বাংলাদেশে। তখন আসলে পিএমআই বাংলাদেশ চ্যাপ্টারের জন্ম হয়নি, তার আগেই। গ্রেট টু নো ইট। সো এই, এবং আমার ট্রেনিং জার্নিটা একটু ইন্টারেস্টিং। মানে আমি যখন প্রথম পিএমপি হই 2010 সালে, তখন আমার রবির কলিগরা, সেসময় বাংলাদেশে খুবই কম পিএমপি ছিল। আমার মনে হয়, আমি জানি না, আমার মধ্যে 6 কিংবা 7 পিএমপি বাংলাদেশে। তো তখন রবির কলিগরাই ধরেছিল যে আমরা আসেন, আমরা আপনার কাছে শিখি, আমরা যে কিভাবে পিএমপি পাস করা যায়। তো তখন ওনারাই, মানে আমার বোধহয় 10 জন কলিগ, তার জিপিরও কয়েকজন ছিলেন, রবির বোধহয় 8 জন, আর জিপির এরকম 2-3 জন, আমরা 10-12 জন মিলে একটা কোর্স নিয়েছিলাম। ওনারাই আসলে জোর করে কোর্সটা শুরু করছিল। ওখান থেকে আসলে হঠাৎ করে শুরু হয়ে গেছে। আমি কিন্তু প্ল্যান করে ট্রেনিং বা ইয়াতে আসিনি আসলে, কিন্তু হুট করে এটা হয়ে গেছে। সো এটা আসলে
গল্পটা যে কিভাবে শুরু হলো। সো আচ্ছা, এখানে একটা ভিডিও দেখাচ্ছি আমি, খুবই অল্প সময়ের ভিডিও, দেখেন তো, ইউটিউবের ভিডিও জাস্ট। সাউন্ড পাচ্ছি না। সাউন্ড হচ্ছে না, সাউন্ডটা ইম্পর্টেন্ট না। লেটস সি সাউন্ডটা শেয়ার করে নিই। আচ্ছা। ওকে, নো ইস্যুস, নো ইস্যুস। এটা পাখি দেখতেছি না? জি, বার্ডস আই ভিউ। বার্ডস আই ভিউ, রাইট। ফ্যালকন। দুবাইয়ের উপর দিয়ে যাচ্ছে আর কি। ক্যামেরা লাগানো আছে না, সাউন্ডও আসতেছে। আচ্ছা, আমরা অর্গানাইজেশনে যে কাজ করি, যে কোনো অর্গানাইজেশনে আপনারা কাজ করতেছেন, বিভিন্ন অর্গানাইজেশনে আপনারা আছেন, একদম উপর থেকে বার্ডস আই ভিউতে আমরা বলি যদি দেখি, তাহলে আসলে অর্গানাইজেশন মেইনলি দুইটা কাজ করে, তাই না? দুই ধরনের কাজ করে আসলে, যদি আমরা একদম উপর থেকে দেখি বার্ডস আই ভিউতে। একটা হচ্ছে কি করে, অপারেশনাল কাজ করে, ডে টু ডে অপারেশনাল কাজ হয়, একই ধরনের কাজ আমরা করতেছি, একটা কাজ হয়। আর এক ধরনের কাজ হচ্ছে প্রজেক্ট টাইপ কাজ, তাই না? এই দুইটা ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি না সব কাজগুলোকে? জি হ্যাঁ। জি। জি যে কোনো অর্গানাইজেশন আছে, গভর্নমেন্ট হোক, প্রাইভেট সেক্টর, সব জায়গাতে এক, ম্যানুফ্যাকচারিং, এনি অর্গানাইজেশনস। তো এই দুইটা কিন্তু ঘটনাই কিন্তু ঘটে দুইটা অর্গানাইজেশনে। এখন আপনারা যদি একটা চিন্তা করে দেখেন, অপারেশনাল যে কাজগুলো হয়, এটার জন্য অনেক ডিপার্টমেন্ট আছে না? জি। আচ্ছা। আমি একটু, হ্যাঁ, যেমন এখানেও বিভিন্ন ডিপার্টমেন্টের লোকজন আপনারা আছেন। সো যেমন ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, এইচআর ডিপার্টমেন্ট, তারপর মার্কেটিং ডিপার্টমেন্ট, রাইট, সেলস ডিপার্টমেন্ট, এরকম কিন্তু নানান ডিপার্টমেন্ট আছে। তাহলে অপারেশনকে আমরা কিন্তু ঠিক মতো এক্সিকিউট করার জন্য কিন্তু আমরা অনেক লোকজন, অনেক এক্সপার্টদেরকে নিয়েছি, এবং তারা কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করতেছে। কিন্তু খেয়াল করে দেখেন, প্রজেক্ট রিলেটেড কিন্তু এরকম বাংলাদেশে এখনো খুব একটা রিকগনাইজ নাই যে প্রজেক্টের জন্য না না না, একটা আলাদা ডিপার্টমেন্ট দরকার, এই ইয়াটাও আমাদের কিন্তু এখনো নাই। জি। হ্যাঁ, লেটারাল আরো বেশি মানে ডিপার্টমেন্ট, একটা ডিপার্টমেন্টও বেশিরভাগ জায়গায় নাই, এবং রিকগনিশনও নাই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে আমাদেরকে আসলে কাজ করা দরকার, এটা কিভাবে করতে হয় জানা দরকার, কারা এটাতে এক্সপার্ট তাদেরকে ইনভলভ করা দরকার আছে। খুবই রেয়ার কিন্তু, খুবই রেয়ার নাই সব, মানে ওরা প্রজেক্ট ম্যানেজমেন্ট খালি মানে একটা ডিপার্টমেন্ট দিয়ে আর কি ওটা পুরাটাই। হ্যাঁ। তার মানে আমরা যেহেতু প্রজেক্ট ম্যানেজার বলতেছি বা প্রজেক্ট ম্যানেজমেন্ট বলতেছি, যারা ফাইন্যান্স ম্যানেজার, এইচআর ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার, সেলস ম্যানেজার, তারা তো ভাবতেছে এরকম, যেহেতু এটা ম্যানেজার শব্দটা আছে, তাহলে আমরা অন্য কিছু ম্যানেজ করতেছি, হোয়াই নট প্রজেক্ট ম্যানেজমেন্ট? এটা আবার শেখার কি আছে? এটা কিন্তু ট্রু পিকচার। জি জি। ফলে আমাদের কিন্তু প্রজেক্ট গুলো কিন্তু অনেক স্ট্রাগল করে, কারণ প্রতিটাই তো একটা ডোমেইন আছে, একটা ডিসিপ্লিন আছে, এবং অনেক কিন্তু নলেজ আছে যেটা আমাদের থাকতে হবে, কম্পিটেন্সি থাকতে হবে। তো সেইটার যে অভাবটা, সেটার উপর বেস করে আসলে পিএমআই 1969-এ একটা অর্গানাইজেশন তৈরি করে, নট ফর প্রফিট অর্গানাইজেশন, যেটা হচ্ছে PMI.org, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট.org। সো দেখেন এটা, এবং ওরা যে স্ট্যান্ডার্ডটা নিয়ে আসে প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য, সেটার নাম হচ্ছে PMBOK, প্রজেক্ট ম্যানেজমেন্ট বডি অফ নলেজ। এটাকে আসলে এমনি বোঝা যাচ্ছে PMBOK, কিন্তু এটাকে আসলে প্রোনাউন্সিয়েশন করতে বলা হয়েছে PMBOK। এই যে একটা আই মাঝখানে রাখতে হবে, PMBOK, ঠিক আছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট বডি অফ নলেজ। সো এটা প্রথম তারা আসলে 80s এর দিকে প্রথম একটা স্ট্যান্ডার্ড নিয়ে আসছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, এবং আমার মনে হয় এটা মানে সবচেয়ে পুরোনো স্ট্যান্ডার্ড প্রজেক্ট ম্যানেজমেন্টের। এবং এটা যদি আপনি না পড়েন, তাহলে আসলে আপনি প্রজেক্ট ম্যানেজমেন্টের অনেক কিছু মানে জানবেন না আর কি, শেখা হবে না। এবং দিস ইজ এ ফাউন্ডেশনাল নলেজ। এটা যদি জানেন তাহলে আসলে আপনি প্রজেক্ট ম্যানেজমেন্টের এর উপরে, ফাউন্ডেশনের উপর বেস করে অনেক কিছু আরো করতে পারবেন, কিন্তু এই নলেজটা দরকার। PMBOK কিন্তু PMI নিজেই লেখে নাই, PMI আসলে কালেকটিভলি লিখেছে।
তার মানে পিএমবক যখন লেখা হয় তখন আসলে এটা একটা কালেকটিভ ইফোর্ট, বিভিন্ন দেশের বিভিন্ন রিজনের লোকজন মিলে ভলান্টিয়ারে কিন্তু এই চেষ্টা করে যে যত বেস্ট প্র্যাকটিস আছে প্রজেক্ট ম্যানেজমেন্ট থেকে সেগুলোকে কালেক্ট করে স্ট্যান্ডার্ডটা তৈরি করার জন্য। সো দিস ইজ এ কালেকটিভ উইজডম আসলে, এবং বেস্ট প্র্যাকটিসের কালেকশন পিএমবকটা। ঠিক আছে, আমাদের যে পড়াশোনা হবে তার অনেকটাই পিএমবক ঘেঁষা হবে আর কি, এবং তার বাইরেও আমরা অনেক কিছু করবো। স্পেশালি মেইন ফোকাস হবে কিভাবে আমরা বেটার প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে পারি, সেটা হচ্ছে আমাদের কোর্সের মেইন ফোকাস। এর সাথে অবশ্যই পিএমপি এক্সাম তো আমাদের অ্যানাদার মানে ইম্পর্টেন্ট গোল, পিএমপি পাস করা, পিএমপি এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া। জি ইনশাআল্লাহ। এবং পিএমআই থেকে অনেকগুলো আসলে সার্টিফিকেশন আছে, আমরা হয়তো সবচেয়ে বেশি নামটা শুনি হচ্ছে পিএমপি মাঝখানে যেটা আছে। ঠিক আছে, পিএমপির নামটা শুনি আমার সবচেয়ে বেশি। আসলে যারা এক্সপিরিয়েন্স নাই, ধরেন স্টুডেন্ট কিংবা কেবল চাকরিতে জয়েন করেছে, তাদের জন্য কিন্তু একটা সার্টিফিকেশন আছে যেটাকে বলে সার্টিফাইড অ্যাসোসিয়েট অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট, যাদের এক্সপিরিয়েন্স নাই। পিএমপিটাই আসলে সবচেয়ে বেশি পপুলার। আর যাদের অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে, যেমন 15 বছরের বেশি প্রজেক্ট ম্যানেজমেন্টের এক্সপিরিয়েন্স আছে, তাদের জন্য পিএমআই সার্টিফিকেশন আছে পিজিএমপি, প্রোগ্রাম ম্যানেজমেন্ট প্রফেশনাল। আবার যারা একদম আরো সিনিয়র লেভেলে কাজ করেন, সি লেভেলে বা পোর্টফোলিও লেভেলে, তাদের জন্য একটা সার্টিফিকেশন আছে, সেটার নাম হচ্ছে পিএফএমপি, পোর্টফোলিও ম্যানেজমেন্ট প্রফেশনাল। এরকম কিন্তু পিএমআই প্রায় 8টা কোর্স সার্টিফিকেশন আছে। তার মধ্যে আসলে গ্লোবালি সবচেয়ে পপুলার হচ্ছে পিএমপি, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল সার্টিফিকেশন। এবং আসলে এটা মানে ওয়ার্ল্ডের, আমি যদি স্লাইডে পরে ইয়াতে যাই, পিএমবক বলেন আর পিএমপি সার্টিফিকেশন বলেন, গ্লোবালি আসলে এটা হচ্ছে নাম্বার 1 রিকগনাইজ প্রজেক্ট ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ড এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্টিফিকেশন, গ্লোবালি নাম্বার 1। এছাড়া মানে পিএমপি এছাড়াও কি আরো কোনো স্ট্যান্ডার্ড আছে নাকি জানা? আরো স্ট্যান্ডার্ড আছে, যেমন পিএমআই তো হচ্ছে ইউএসএ বেস, কিন্তু ইউকে বেস একটা স্ট্যান্ডার্ড আছে যেটার নাম কি কেউ জানেন? ইউকে বেস স্ট্যান্ডার্ডটা প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রিন্স নাকি? হ্যাঁ, প্রিন্স, রাইট। ঠিক আছে, আমাদের এটা আমরা যেটা পিএমপি বলতেছি বা পিএমবক বলতেছি, এটা কিন্তু আসলে পিএমআই এর, যেটা ইউএস এর। আর আরেকটা আছে খুবই পপুলার, সেটা হচ্ছে ইউকে, সেটা হচ্ছে প্রিন্স, বলা হয় প্রিন্স। এটা এখন যে ভার্সনটা সেটা আসলে প্রিন্স 2। প্রিন্স মানে হচ্ছে প্রজেক্ট ইন কন্ট্রোল এনভায়রনমেন্ট ভার্সন 2। সো এটা কিন্তু অ্যানাদার পপুলার প্রজেক্ট ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ড। ঠিক আছে, সো এই দুইটা যেমন রাইভাল, আবার দুইটা আসলে একটাকে কমপ্লিমেন্ট করে। সো দুইটা সার্টিফিকেশন। একটা কোশ্চেন আছে, এখন আমাদের একটা ইউকে বেস আর একটা হচ্ছে ইউএসএ বেস। এখন যদি কোনো অর্গানাইজেশনের আপনার তো অনেক আপনি অ্যাজ এ ট্রেনার প্লাস হচ্ছে এক্সপেরিয়েন্স আছে, অর্গানাইজেশনাল ডিমান্ডটা কি থাকে? মানে কারণ ওদের কি কোনো স্পেসিফিক ইয়া থাকে না, ইউ হ্যাভ টু বি প্রিন্স সার্টিফাইড অর পিএমপি সার্টিফাইড? ওইরকম কিছু নাই। মানে সব জায়গায় রিসেন্টলি অনেক সার্কুলারে দেখা যায়, বলা থাকে যে মানে সার্টিফাইড, আমরা চাচ্ছি যে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল সার্টিফিকেশন আছে, কোনো উল্লেখ থাকে না জেনারেল, তারা প্রিভিলেজ পাবে। মানে আইএলটিএস টোফেল এই টাইপের আর কি, যে অনেক যে দুটাই প্রেফার করে, মানে ওইরকমই আর কি, প্রিন্স আর পিএমপি। না তাহলে সেই ক্ষেত্রে আমরা অনেকে আছে, আমাদের বন্ধু আছে, অনেকে আছে আমাদের পিএমপি করছে, প্রিন্স করছে, অনেকগুলি একসাথেই করছে। মানে দুইটা যদি অনেকটা একই হয়, মানে আমরা যদি এটার আপনার কোন প্রজেক্টের এটার যদি ইয়াটা যদি একই ইনপুটটা যদি একই হয়, সেক্ষেত্রে দুইটা করে লাভটা কি? আমি মানে লাভ তো দুইটা, আসলে দুই ধরনের নলেজ আর কি। আমি যেমন আমার দুইটাই করা আছে, হ্যাঁ, এবং দুইটা কিন্তু একটা মানে অনেক কিছু ওরা যে অ্যাঙ্গেলে চিন্তা করেছে, পিএমআই ডিফারেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করছে। হ্যাঁ, আচ্ছা। তো সেটা আপনি অনেক কিছু শিখতে পারবেন আর কি ওখানকার। যেমন আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে, এবং প্রিন্স 2 জন্মটা একটু যদি দেখি এইভাবে, প্রিন্স 2 জন্মটা হচ্ছে আসলে ইউকে এর গভর্নমেন্ট প্রজেক্টের জন্য। ওরা প্রথমে ইউকে গভর্নমেন্ট তৈরি করেছিল নিজেদের বড় বড় প্রজেক্টগুলোকে হ্যান্ডেল করার জন্য, কারণ ওই প্রজেক্টগুলোকে হ্যান্ডেল করতে ওনারা হিমশিম খাচ্ছিলেন, কোনো ফ্রেমওয়ার্ক ছিল না। সো সেটার জন্য কিন্তু 1989-এ প্রথমে ফ্রেমওয়ার্কটা ওনারা তৈরি করে, শুধু গভর্নমেন্ট প্রজেক্ট ম্যানেজ করার জন্য।
পরে এটা এত বেস্ট ফিট হয় এবং এত ভালো হয় এবং পপুলারিটি এত বাড়ে, ওনারা এটা আসলে ওপেন করে দেন। এটা কিন্তু ওনারা ওন করেন না, ওপেন করে দিয়েছে, যে কেউ ইউজ করতে পারে এটা, প্রাইভেট সেক্টর হোক ইয়েস সেক্টর হোক। সো এটা আর কি, মানে আপনি এবং ইউকে তে আপনি গভর্নমেন্টের কোনো প্রজেক্ট প্রিন্স টু ফলো না করে করতে পারবেন না, ম্যান্ডেটরি। যেমন আমাদের গভর্নমেন্টে আছে না পিপিআর ফলো করা ম্যান্ডেটরি। জি জি পিপিআর। হ্যাঁ তানজিলা আপু, সো পিপিআর যেমন এখানে ম্যান্ডেটরি প্রকিউরমেন্ট করতে গেলে, সিমিলারলি ওখানে হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে গেলে অবশ্যই আপনাকে প্রিন্স টু ফলো করতে হবে, এরকম আর কি। এবং দুইটার মানে ডিসকাশনটা একটু ডিফারেন্ট কাইন্ড আর কি। আমরা এমনি পার্সোনালি আমার কাছে মনে হয়েছে প্রিন্স টুটা মানে ইমপ্লিমেন্ট করা অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার, যদি আপনি ইমপ্লিমেন্ট করতে চান তাহলে প্রিন্স টু ইমপ্লিমেন্ট করাটা একটু ইজি, সেখানে পিএমবক ইমপ্লিমেন্ট করা একটু টাফ। কিন্তু আবার পিএমবকের নলেজ ছাড়া আপনি প্রিন্স টু অনেকে ইন্টারপ্রেট করতে পারেন, এরকম আর কি ব্যাপারটা। ওনারা একটু হাই লেভেলে আলোচনা করেছে, আর পিএমবক একদম ফাউন্ডেশন থেকে শুরু করেছে, কোনো কিছু বাদ দেয়নি। এরকম পার্থক্য আছে আর কি। আমি যেটা বলি পিএমপি যদি করা থাকে কারো, বাকি আসলে অন্য সার্টিফিকেশন জাস্ট আপনি খালি পড়লেই হবে, ওদের যে বইটা কি পড়লেই আপনি বুঝতে পারবেন যে কি বলতেছে, ইজি। তবে একটা কোশ্চেন, সাবসিকুয়েন্ট কোশ্চেন অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে আপনার যদি ইউরোপিয়ান কান্ট্রির কথা যদি আমি বলি, সেক্ষেত্রে ওই ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আপনার প্রিন্স তো ডেফিনেটলি, যেহেতু ইউকে আগে ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে ছিল, ওরা প্রিন্সকে তো ডেফিনেটলি ওরা করবে, অ্যাকসেপ্ট করবে, বাট পিএমপি ওনারা কতটুকু অ্যাকসেপ্ট করেন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে? না, পিএমপি আসলে সবচেয়ে লিডিং, সব জায়গায় সবচেয়ে লিডিং। হ্যাঁ, সেটা মানে আপনার মেইনলি হয় ইয়াতে, আসলে আমরা যদি কমনওয়েলথ দেশ বলি, কমনওয়েলথ কান্ট্রিজ, যেখানে প্রিন্স টুর একটু প্রভাব আছে আর কি। জি জি। কিন্তু একইভাবে পিএমপি রিকগনাইজ আর কি, বরঞ্চ সব জায়গাতে পিএমপিটাও আছে। এরকম না যে ওখানে, সেটা শুধু ইউকে তে যে প্রিন্স টু ছাড়া হবে না, কিন্তু বাকি কোথাও আসলে এরকম না যে, যেমন অস্ট্রেলিয়া বলতে পারি আমরা, আমেরিকার মানে ইউকের একদম একসাথে আর কি, ইউকের সাথে আছে। জি জি। সেখানে কিন্তু একই সাথে আছে পিএমপি এবং প্রিন্স টু, প্রিন্স যেগুলো কনসিডারেশন আছে আর কি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তাহলে কোনো সমস্যা নেই। এই অস্ট্রেলিয়া যদি ঠিক হয়, তাহলে আমার মনে হয় যে আর কোনো দেশ এত ইউকে ঘেঁষার কোনো দেশ আছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, সো এটা নিয়ে নো ওয়ারিস, কোনো বিষয় না। পিএমপি আসলে অন্যদের চেয়ে অনেক বেশি আগে আছে আসলে। ঠিক আছে, সো আমাদের একটু গল্প আছে যে আমরা আসলে বিভিন্ন জায়গায় কাজ করেছি, পাবলিক সেক্টরে বিভিন্ন। আমি জাস্ট এখানে জাস্ট এক্সাম্পল দেওয়া আছে। আমি নরমালি রোডস এন্ড হাইওয়েতে, তারপরে হচ্ছে পিডব্লিউডি ট্রেনিং একাডেমি, এনএপিডি হয়তো নাম শুনেছেন আপনারা, ন্যাশনাল একাডেমি ফর প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট, যেটা আসলে প্ল্যানিং কমিশনের একটা সাবসিডিয়ারি ইনস্টিটিউট, প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে। তো সব জায়গায় আসলে আমাদের কাজ করার এক্সপিরিয়েন্স আছে প্রজেক্ট ম্যানেজমেন্ট ট্রেনিং কনসাল্টিং ক্যাপাসিটিতে। আর প্রাইভেট সেক্টর আমার মনে হয় বাংলাদেশে যত নাম বলবো আমরা, সব অর্গানাইজেশনের সাথে কিছু না কিছু আমাদের কানেকশন আছে, বা আমরা কোর্স করেছি বা কোর্স করাইছি বা ওনারা এসে কোর্স করেছে, এরকম। অলরাইট, সো এই স্লাইডটা আসলে আমাদের ডিজেদের ব্যাপারে। প্রশ্নগুলো দেখতে পাচ্ছি, মানে এখানে একটা কথা আছে না আপনারা, যে আমি একটা কথা বলি যে মহাত্মা গান্ধী একটা কথা বলেছিলেন যে আপনি যদি কোনো কারোর সাথে হ্যান্ডশেক করতে চান, ইউ ক্যানট হ্যান্ডশেক উইথ এ ইলেন্স হ্যান্ড। তার মানে কেউ যদি হাত মুষ্টিবদ্ধ করে রাখে আর আপনি যদি হ্যান্ডশেক করতে চান, পারবেন? না না, সম্ভব হাত ওপেন করতে হবে, তাইলে না। আসলে হ্যাঁ মুষ্টিবদ্ধ করতে পারবো আমরা আর কি, হ্যান্ডশেক করতে পারবো। সেখানে আসলে আমি এখন, আপনারা সবাই কি ব্রেকআউট রুম ইউজ করেছেন? ব্রেকআউট রুম জুমে আমি ইউজ করেছিলাম। জি আমি করেছি। রাইট, সো আমরা দুইজন করে, মানে আমরা দুইজন করে ব্রেকআউট রুমে পাঠিয়ে দেবো। আপনারা দুইজন নিজেদের মধ্যে আলোচনা করবেন, নিজেদেরকে পরিচিত হবেন আর কি। এই কয়েকটা প্রশ্ন মাথায় রাখতে পারেন, এটার মধ্যে থাকতে হবে এরকম না, যেমন হু ইউ আর, হ্যাঁ, মানে একজন আরেকজনকে জিজ্ঞাসা করলেন আর কি, আপনি কি করেন, তারপরে কেন এই কোর্স করতে আসছেন, তারপর আরেকটা প্রশ্ন আছে, আমি 3টা প্রশ্নের আনসার পরে জিজ্ঞাসা করবো আসলে, হোয়াট বুক ইউ রিড ইন লাস্ট 30 days, কোন বইটা আপনি পড়ছেন 30 দিনের মধ্যে, লাস্ট 30 days এর মধ্যে। আমি আসলে চাই যে আমরা পড়াশোনাটা যাতে আসলে মানে সবার মধ্যে একটা থাকে, মানে শেখার একটা আগ্রহ। তারপরে স্পেশালি আপনি কোভিড এর যে ডিউরিং কোভিড সিচুয়েশন, আমাদের প্রায় 2 বছর পার হয়ে যাইতেছে, কি করলাম আমরা, স্পেশালি এমন কিছু করেছি? আর লাস্ট কোশ্চেন যেটা, one special matter that only few knows about you. সো আপনারা একজন আরেকজনকে এই 6টা প্রশ্নের উপর বেস করে জিজ্ঞাসা করবেন, করে আসলে ফাইন্ড আউট করার চেষ্টা করবেন সবকিছু। আমি কিন্তু একজনকে জিজ্ঞাসা করবো আরেকজনের ব্যাপারে,
আর আরেকজন তার আর অন্যজনের ব্যাপারে বলবে আর কি, ঠিক আছে? আমরা তার একজনের কাছে শুনবো না, শুনবো হচ্ছে আরেকজনের কাছ থেকে, বুঝতে পেরেছি? রাইট। সো এই প্রশ্নগুলো আমি জানি না, প্রশ্নগুলো কি একটু ইয়া করে দিই, আপনাদের সাথে শেয়ার করে দিই, যাতে আপনাদের ডিসকাশনটা থাকে, আর এর মধ্যে মনেও থাকবে। এখন জাস্ট আমি একটু শেয়ার করে দিই। জাস্ট প্রশ্নগুলো আমি একটু শেয়ার করে দিচ্ছি। কোথায় শেয়ার করবো? হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিই, হোয়াটসঅ্যাপে দিয়ে দেন গ্রুপে। তাহলে আপনারা পাবেন আর কি। আমি পাঠিয়ে দিয়েছি। একটা জিনিস একটু মনে রাখি, সবাই যারা এখানে জয়েন করেছি, আমার মনে হয় আমাদের আরো 2-3 জয়েন করার কথা ছিল, জয়েন করেনি। সেটা হচ্ছে পিএমপি প্রিপারেশন কিন্তু একটা জার্নি, এটা লং জার্নি আসলে, এবং এটা একা এই জার্নিটা কমপ্লিট করা একটু টাফ। এই জন্য আপনারা এই টিমের মধ্যে যত বেশি কানেকশন ফিল করবেন নিজেদের মধ্যে, এবং আমার ক্লাসটা কিন্তু ট্রেনিং শেষ হলে শেষ হবে না। আপনারা বোধহয় জানেন যে ট্রেনিং, কোচিং, মেন্টরিং বলে শব্দ আছে, তাই না? আমরা কিন্তু ট্রেনিং পার্টটা করতেছি, কিন্তু আসলে মেইন আমার উদ্দেশ্য হচ্ছে কোচিং এবং মেন্টরিং, এবং সেটা টিল আপনার পাস করার পর্যন্ত থাকবে আমার সাথে। সো এইটাই আমি হয়তো আপনাদের ওইরকম ট্রেনিংটা যেরকম সাপোর্ট দেবো, মেন্টরিং এবং কোচিং এ হয়তো সময় তখন লাগবে না, হয়তো আমরা 1 সপ্তাহে একবার বলবো বা 2 সপ্তাহে একবার বলবো, কিন্তু আমি চাবো যে আপনারা নিজেরা কানেক্ট হয়ে ছোট ছোট গ্রুপ তৈরি করে এটাকে আপনারা কন্টিনিউ করবেন জার্নিটা, ইনশাআল্লাহ। এবং হ্যাঁ, আগে আমি আসলে খুব একটা ফোকাস ছিলাম না, সবাইকে ট্রেনিং দিয়ে ছেড়ে দিতাম, পরে দেখতাম কেউ পরীক্ষা দেয় না। হ্যাঁ, তো মানে শত শত ট্রেনিং করেছে কিন্তু পরীক্ষা দেয় না কেউ। ফলে করলাম কি, পরে আমি কোচিং এবং মেন্টরিং সেশনে চলে গেলাম, যে যারা এখান থেকে ট্রেনিং করে যাচ্ছে তাদেরকে ছাড়া হবে না, ইউ হ্যাভ টু পাস দ্য এক্সাম। এটাই হচ্ছে আসলে অনেকটা আমাদেরও এক্সপেকটেশন। মানে আমরা যদি স্টুডেন্ট ধরেন, মানে স্টুডেন্ট কখন আসলে সবকিছু নিজে থেকে করতে চায় না। আপনি যদি একজন টিচার হিসেবে এটা করেন, আমি যদি অনেস্টলি বলি, যেমন আমি আপনার ভিডিওগুলি দেখছি, আমি আগেও বলছি, ভিডিওগুলি দেখে আমার কেন মনে হয়েছে হয়তো কিছু একটা আউটপুট পাবো আপনার থেকে। তো দেখি আল্লাহ কতটুকু করে। হ্যাঁ, ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা 11 জন আছি, আমরা 2টা গ্রুপে যাব, আর একজন বোধহয় আলাদা থাকবে, তাহলে আমি তার সাথে অ্যাড হয়ে যাব, কোনো সমস্যা নেই। আপনাদের কাছে কিছুই না, আপনাদের কাছে আসলে ইয়া যাবে, কি বলে এটাকে, জাস্ট অপশন যাবে ব্রেকআউট রুমে জয়েন করা, আপনারা জাস্ট ক্লিক করবেন, তাইলে জয়েন হয়ে যাবে। এবং যখন 2 জন ডিসকাস করবেন, সবাই অবশ্যই ভিডিও অন করবেন, নাহলে তো আসলে কানেকশনটা আসবে না। হ্যাঁ জি, ইনশাআল্লাহ। সো কাইন্ডলি ওইটা একটু মাথায় রাখবেন। ওকে, হ্যাঁ, সো দেখেন ওপেন হয়ে গেছে, সবাই জয়েন করেন, অটোমেটিক চলে যাবে। খায়রুল বাশার, আপনার সাথে বোধহয় আমাকে জয়েন করতে হবে। সো আনফরচুনেটলি খায়রুল ভাই আর বদরুল, আপনারা দুইজন একসাথে পড়ে গেছেন না? আমরা সেটা চিন্তা করতেছিলাম। আমি চেঞ্জ করে দিতে চেয়েছিলাম, পরে দিলাম না, যাই। আমি সুকান্ত ভাই, আমি ভাই আমরা তো কথা শেষ শুরুই করতে পারিনি, আমাদের তো শেষ হয়ে গেল। বলেন কি? কারণ হচ্ছে কি, যার সাথে দিছেন সে আমার দেখি ইউনিভার্সিটি জুনিয়র, বুঝছেন, ওই কথা খুশ গল্পে মিটে করছিলাম, এই জন্য কথা আমার কথা কিছু শুনে নাই, ওর কথা শুনছি আর কি। আচ্ছা আচ্ছা, আমাদেরও একই অবস্থা। আমি তো সুগন্ধ ভাইকে তার আগে পেলামই না। আর আমার সাথে তো সামি ভাই তো পুরো 100% মিলে গেছে, নিজেদের পার্সোনাল কথা বলার আগে টাইম শেষ হয়ে গেছে। ভাই টাইম আরেকটু দরকার ছিল, আমরা মাত্র কথা বলা শুরু করেছিলাম। আমি আর সামি ভাই কিন্তু বেসমেট হয়ে গেছে এখন। আমরা ব্যাচমেট। হ্যাঁ, আমি আর শঙ্কর। হ্যাঁ, আমি তো ভাই আমার আমরা সিনিয়র 96-98 চিটাগং এর। আচ্ছা, এখানে সবচেয়ে সিনিয়র মনে হয় আমি। হ্যাঁ আপু, আপনি এবং আপনি আমার ইউনিভার্সিটির সিনিয়র, সেজন্য আগে বলতে আপনাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা একটু এমনি যাই না, কিছু ডিসকাশন করতে পেরেছেন কিনা, জাস্ট কেউ কিছু বলবেন যে কি ডিসকাস করলেন? না, আমি আর সুকান্ত ওরা মানে কানেক্ট সরি টু সে। আচ্ছা, আর রিয়া, মুস্তাফিজ ভাই এবং তানজিলা আপু? আমরা আলাপ করেছি,
মুস্তাফিজ জি আপু বলেন আপু। ওর সম্বন্ধে মোটামুটি ভালোই, ওর এক্সপেরিয়েন্স আছে ভালো। ওখানে কোভিড এর মধ্যে আছে, বাইরে সবকিছু শুনেছি, কিন্তু ও তো অনেক জুনিয়র, ওর সাথে ওর এক্সপেরিয়েন্স শুনতে শুনতেই শেষ হয়ে গেল। পরে দেখলাম যে আমাদের যে কোশ্চেন গুলো দিয়েছে ওগুলো আমি কিছুই যায় শুনি নাই। তো মোটামুটি ওর সঙ্গে কথা বলে মনে হলো যে আপনি যা যা বলছেন ও সবগুলো কভার করে আমাকে আনসার দিয়েছে। তাহলে একটু আমাদের বলেন দেখি কি কি দিল, যেমন যেমন কোভিডে। ও তো সুদানে আছে এবং ওখানে my God. সুদানে সে স্টাক হয়েছিল ওই সময়। ও মোটামুটি এই পিএমপি কোর্সটা নিয়ে অ্যানালাইসিস করেছে যে ওদের ওখানে সবাই মোটামুটি করেছে, কিন্তু অফিসিয়াল ওয়েতেই করাতো, এখন অফিসিয়াল ওয়েতে করায় না দেখে ও নিজেই আসছে এটা করতে, কোর্সটা করতে। আর লাস্ট ও কোন বইটা পড়েছে এটা শুনি নাই, কিন্তু দুইজনে যেহেতু এক ইউনিভার্সিটি থেকে ওইটার বিষয়ে আসলে এই কথাটাগুলো হয়েছে। আর ওর স্পেশাল ব্যাপারটা ও বলে নাই, তবে আমার ওর স্পেশাল ব্যাপারটা আমি নিজেই বুঝে নিয়েছি আর কি। স্পেশাল তো আসলে বলার কিছু নেই, এটা আরেকজন বুঝে নেবে এটাই। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আর অন্য কেউ কিছু বলবো? প্রথম ব্যস্ত ছিল, তারপরে ছিল সামি এবং শঙ্কর গুপ্ত। হ্যাঁ, আমাদের মধ্যে যেটা হচ্ছে ওই যে মানে নিজেদের ইন্ট্রোডাকশন দিতে দিতেই মানে এত বেশি ক্লোজ ছিলাম। বেসমেট আমরা আমাদের প্রফেশনাল লাইফটা মোস্ট অংশ কেটেছে টেলিকমে, মায়ানমারে ছিলাম দুইজনেই। তো মানে ওটা বলতে বলতে আমাদের টাইম শেষ হয়ে গেছে, টাইমটা আর 1 ঘন্টা লাগবে। এটা কি এখানে এসে দেখা হলো নাকি আগে? এটা না, এটা প্রথম দেখা আমাদের। স্বামী ভাইয়ের সাথে আমার হয়তো দেখা হয় না মায়ানমারে। আমি ওনার যারা টিম মেম্বার ছিল বা ইয়ে ছিল ওদেরকে চিনি, স্বামী ভাইয়ের সাথে কোনো কারণে হয় না দেখা, আমি বুঝলাম না। আসলে আমরা দুইজন দুই মেরুর আবার, কারণ আমি দেখতাম হচ্ছে ইমপ্লিমেন্টেশন, আর শঙ্কর তোমাকে তুমি বলেই বলছি যে আমরা একই। শিওর, নো প্রবলেম। আর ও ছিল অপারেশন এন্ড মেইনটেনেন্স। হ্যাঁ, আমার এই কারণে আমাদের কানেক্ট হয়। আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং। তাহলে ওকে, আর আমরা শুনি তাহলে শাফি এবং আরেকজন কে ছিলেন সাথে? শঙ্কর দাদা, সাথে শঙ্কর সুকান্ত বুড়ো। সুকান্ত বুড়ো, সরি সুকান্ত পিএইচডি তো দ্যাটস ওয়ে। সুকান্ত আমি বলি একটু। সুকান্তর বিষয়টা হচ্ছে ওকে আমি ইনভাইট করছি এখানে, তুমি আমার সাথে আসো, করো। সুকান্ত অবশ্য আমাদের 96-98% আমাদের টুইটারে আমরা বেসমেন্টে ইলেকট্রিক্যালে, ও কোনো কারণে হয়তো ভিডিওটা কাউন্ট করতে পারছে কিনা আমি জানি না। হ্যাঁ, আমারও মনে হচ্ছে, আমি মেসেজে ডিরেক্ট নক করলাম কিন্তু উনি রেসপন্স করতে পারতেছেন না। কমিউনিকেট হলে পরে অবশ্যই কথা হবে ইনশাআল্লাহ, অবশ্যই অবশ্যই অবশ্যই। সুকান্ত আসছে। হ্যাঁ, ভালো আছেন দাদা? জি, আসসালামু আলাইকুম। আমি সুকান্ত বড়ুয়া। আমার সাথে শঙ্করের আসলে দেখা হয়েছে একটু আগে, হাফ এন আওয়ার আগে। তো আমাকে বললো যে পিএমপির একটা কোর্স চালু হচ্ছে, সেজন্য আমি সাথে সাথে শঙ্করকে বলেছি, ইন্টারেস্ট দেখাইছি। তো বাই দিস টাইম আমরা আসলে শঙ্কর তার বাসায় চলে যাই, আর আমি আমার বাসায় চলে আসি, মাত্র ঢুকলাম বাসায়। হ্যাঁ, মানে সবার তাহলে খুব দৌড়ের উপর দেখতেছি না, বেশিরভাগই তাই দেখতেছি, মানে দৌড়াদৌড়ি করে এসে জয়েন করেছি আমরা। হ্যাঁ, আমার মনে হয় যে পরবর্তীতে ক্লাসের টাইম আপনি যেভাবে করবেন মতামত নিয়ে একটা আমরা ফিক্স করলে ভালো হবে। হ্যাঁ, রাইট। টাইমটা আজকে আমরা ঠিক করব। এটা আসলে জাস্ট টেন্টেটিভ একটা টাইম, কিন্তু আমরা আজকে ফাইনালাইজ করব যে কোন টাইমটা আমাদের জন্য ভালো হয়। তবে রেজাল্ট ভাই, একটা জিনিস যে আমি আর তানজিল আপু শেয়ার করছিলাম, যে আমাদের ভিতরে একটা ধারণা কাজ করে যে অনেকের কাছে শুনে যে পিএমপি এত কঠিন, মানে এত কঠিন শব্দ শুনতে শুনতে আমরা হয়রান আর কি। তো আমার ফ্রেন্ড যে ফয়েজ, আমাদের এই চুয়েটের 02 ব্যাচের, ও তো গতবার পাশ করছে। আমি জানি ফয়েজ যদি পারে আমরা পারবো না কেন? এখান থেকে আমি মনে হয় ইন্সপায়ার্ড হয়েছি। ঠিক আছে, সুন্দর কথা বলছেন। হ্যাঁ, না পারার কিছু নাই আসলে, এমনি মানে ওয়ান অফ দ্য ডিফিকাল্ট এক্সামস, এটা ঠিক আছে, কিন্তু সবাই তো পারতেছে, বলে না পারার কোনো কারণ নাই। কিন্তু এফোর্টটা আসলে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে এফোর্ট না দিলে পারা কঠিন, নাহলে একটা এফোর্ট দিতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের সিলেবাস কিন্তু বেশ বড়, যেটা আমি নিজে একটু স্ট্রাগল করি। মানে শুরুতে সবার খুব থাকে আর কি, এনার্জি থাকে, কিন্তু দেখা যায় ক্লাস শেষের দিকে আর এনার্জি নাই, এনার্জি হারাই ফেলি আমরা। সো এটা একটা আমি ফিল করতেছি, মানে যারা পার্টিসিপেন্ট তাদের এনার্জি না থাকলে তখন এই সাইড থেকে কিন্তু ডেলিভারিটা হয়ে যায়। হ্যাঁ, এনার্জিটা খারাপ হয়ে যায়, বোথ সাইড হ্যাঁ, এটা একটা প্রবলেম হয়। তো যাই হোক, কোর্সটা মানে শেষ করে, কোর্সটাই তো আর শেষ না। এখন আপনারা খুব একটা কঠিন না, কিন্তু এখন যেটা করছে
এখন এক্সামটা যেরকম হচ্ছে এটা আসলে ডিফিকাল্ট না হয়ে একটু সহজ হয়েছে, আগে আর একটু ডিফিকাল্ট ছিল। এখানে কেউ আছেন যারা পিএম বক্স 6th এডিশন পড়েছেন? পিএম বক্সের এখন আমি মাহবুব বলছিলাম। আমি একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমি 2019 এ পিএম বক্স 6 করেছিলাম। আচ্ছা, আপনি তো 3P তে করেছেন মনে হয় ফয়েজের কাছে, না? হ্যাঁ, ফয়েজ হয়ে গেছে। তো পরে যেটা হয়েছিল, মানে সবার জন্য এই জিনিসটা বলা যে একবার করে ফেলতে হবে। তো তখন আমরা কোর্সটা করে দেই দিচ্ছি, পড়ছি, এসব করতে করতে দেখা গেল টাইমটা একটা সার্টেন টাইম পর তখন আর হয় না আর কি। একবার করে ফেলতে হবে, মানে কোর্সটা করে 2 মাস বা 3 মাসে একটা ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়ে পার্সোনাল লাইফটাকে একটু রেখে করে ফেলতে হবে। আমি আবার তখন রেজা ভাই যে এমবিএ শুরু করার কারণে এটা একটা কারণ ছিল আমার জন্য, আমার পার্সোনালি এমবিএ শুরু করেছিলাম। তো এমবিএ এর সাথে পিএমবি দেখলাম একসাথে পারবো না, তো এই জন্য এমবিএ শেষ করার পরে দেখলাম আবার সবকিছু নতুন নতুন লাগতেছে। তো ভাবলাম যে এবার তাহলে আবার শুরু করি আবার। তো সবার জন্য একটাই যে একবারই করে ফেলতে হবে। আমরাও 5 জন ছিলাম, বার্জার থেকে 5 জন কোর্স করেছিলাম। তো সবাই এই দিয়ে দিচ্ছি করে কারোই পরীক্ষা দেওয়া হয়নি। তো সবাই একসাথে মানে কোর্সটা করে একবারে পরে 2-3 মাসের মধ্যে মাঝে মাঝে নিজেরা গ্রুপ স্টাডি করে, বা রেজা ভাই তো আমাদেরকে গাইড দিবেন, তো করে শেষ করে ফেলতে হবে। একবার যদি মনে করি যে না আস্তে আস্তে পড়ি, দেখি পড়া শেষ হলে পরীক্ষা দিব, পড়তে থাকি একটু একটু করে, ওইটা হয় না। মানে ওইটা করতে গেলে দেখা যায় আসলে হয় না। হ্যাঁ, হবে না। সবাই বুঝতে পেরেছি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মেসেজ আর কি। মানে আপনাদের একটা ফ্লো, আমরা একটা ফ্লো বলি না, ফ্লো নামে একটা বইও আছে। সো ফ্লোটা মেইনটেইন করতে হবে আসলে, এবং এক ধাক্কায় পরীক্ষাটা দিয়ে বের হয়ে আসতে হবে। নাহলে এটা এত বড় জিনিস, এবং এত পড়তে পড়তে আপনারা দেখবেন যে এত বেশি টপিক, সবই জানা টপিক, কিন্তু আমি যখন পড়াবো আপনাদের মনে হবে যে এটা তো আপনি জানি, আমি আবার কি শিখতেছি। সবাই জানবেন, সবাই জানাকে, যেহেতু আপনাদের সবারই এক্সপিরিয়েন্স আছে প্রজেক্ট ম্যানেজমেন্টের। সো এতগুলো জিনিস আমরা আলোচনা করব, তো সেটা আসলে মাথায় রাখাটা একটু মুশকিল। সো এটা কন্টিনিউশন তো লাগবে, যে একদম আপনি পরীক্ষা দিবেন, এবং যারা তা করতেছে তারাই কিন্তু পাস করে যাচ্ছে। হ্যাঁ, এবার যে পাস করে যাচ্ছে। আমার এবারে এখনো কেউ ফেল করেনি। আমি যাদেরকে এখন পড়াইছি এই বছরে, যারা পরীক্ষা দিয়েছে, যাদেরকে পরীক্ষা দেওয়াতে পারছি আর কি, কেউ ফেল করেনি এখন। সো কোনো ব্যাপারই না। এবং এখানে অনেকেই ছিল যারা আসলে আমি নিজেই কনফিউজ ছিলাম যে পাস করবে কিভাবে, মানে খুবই তার ইংলিশে খুব দুর্বল, তারপর ইংলিশ প্রশ্ন পড়তেই সময় লাগে, খুব একটা এক্সপিরিয়েন্স নাই, তারপর কনসেপ্ট গুলো ক্লিয়ার হচ্ছে না। আমার ক্লাসে কিন্তু একটা বিষয় আমি সবসময় বলবো, কনসেপ্টটা ক্লিয়ার হওয়া। আপনার কিন্তু নলেজ এবং ইনফরমেশন থেকে পরীক্ষা আসবে না প্রশ্ন, কারণ এগুলো আপনারা সবাই জানেন। মানে নলেজ ইনফরমেশন প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রত্যেকে অলরেডি জানেন। প্রশ্ন আসবে আসলে একটু উইজডম থেকে। সবাই পার্থক্য জানি, মানে আমরা ইনফরমেশন প্রথমে ডেটা, তারপর ইনফরমেশন, তারপর নলেজ, তার উপরে কিন্তু উইজডম। এবং উইজডম আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, যখন আসলে আপনার নলেজ এবং ইনফরমেশন থাকবে যে কোথায় কোনটা ইউজ করতে পারবেন, তখন আসলে আপনি উইজডমটাকে অ্যাপ্লাই করতে পারবেন। পরীক্ষা কিন্তু নলেজ ইনফরমেশনের প্রশ্ন আগে আসতো, 2019-18 এদিকে কিছু কিছু নলেজ ইনফরমেশনের প্রশ্ন আসতো, এখন একদম আসে না। এখন একদম উইজডমের প্রশ্ন আর কি। আপনি কোনো প্রশ্নে কিছুই কমন পাবেন না, এবং মনে হলো যেটা না পড়লে আপনি আনসার করতে পারতেন আর কি। একদম ফুললি কনসেপচুয়াল। সো আপনারা কোথাও কনসেপ্টে যদি কোনো স্ট্রাগল করেন, সেটা ক্লিয়ার করাটা হচ্ছে আমার দায়িত্ব, এবং আপনারা প্রশ্ন করবেন। ক্লাসে আমার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ইউ হ্যাভ টু আস্ক কোশ্চেনস। যে যত বেশি কোশ্চেনস করবেন, তত আসলে আপনি আমার সাথে কানেক্ট ফিল করবেন এবং শিখতে পারবেন। আর প্রশ্ন না করলে কিন্তু আপনি লুজার হবেন। আমরা বলি না, একটা প্রবাদও আছে যে যদি প্রশ্ন করেন তাহলে 5 সেকেন্ডসের জন্য হয়তো কি হবেন আপনি, মানে আমার ওই লাভ। কিন্তু যদি প্রশ্ন না করেন তাহলে আপনি কিন্তু সারা জীবনের জন্য জানলেন না বিষয়টা। রিজা ভাই অনুমতি দিলে আমি আর একটু শেয়ার করতাম, মানে আমার একটু এক্সপেরিয়েন্স। সেটা হচ্ছে আমি যখন এমবিএ এর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করি 2019-এ, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে আইবি থেকে এমবিএ করলাম। প্রথম আমার তো 10 বছর পরে, মানে আন্ডারগ্রেড শেষ করার পর 10 বছর পরে আবার পড়া শুরু করছি। পিএমপিও তখন পড়তে পারিনি। আর এমবিএ প্রিপারেশন নিতে গিয়ে দেখলাম যে টেবিলে বসাটাই টাফ হয়ে গেছে, মানে 10 মিনিট পড়লেই ক্লান্ত হয়ে যেতাম। তো এটা সবারই হবে, অনেক বছর ব্রেক দিলে সবারই হবে। তো যেটা করতে হবে প্রতিদিনই একটু একটু, মানে আমার যে প্রতিদিন 10 মিনিট হলে বসতে হবে। মানে অফিস করে যত ক্লান্ত হই 10 মিনিট, প্রথম দিকে দেখা যাবে 10 মিনিট পর বসতেই জান বেড়ে যাবে, তারপরে আস্তে আস্তে এটাকে বাড়াইতে হবে 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, বা ডেইলি। এটা মানে 3-4 মাসের একটা মিশন নিয়ে ডেইলি করলে হবে। আমিও যখন মানে এমবিএ তে চান্স পাওয়ার পরে প্রথম দিকে বসতে তো অনেক কষ্ট হইতো, পরে আস্তে আস্তে এখন কিন্তু আমার পড়ালেখা একটা চর্চা হয়ে গেছে। যেমন আমি কনফিডেন্ট যে ইনশাল্লাহ পড়লে হয়তো এবার আল্লাহ ভাগ্যে রাখলে হয়ে যেতে পারে। শুরুটা টাফ হয়, প্রথম 1-2 মাসটাই ব্রেক, মানে একটা স্পিড ব্রেকার। এইটা যদি
পার হয়ে যাওয়া যায়, তখন যে কারোর পক্ষে পিএমপিটা সম্ভব আমার কাছে এরকম। ঠিক আছে। আর টাইমটা যেটা লাগে, আমরা অনেক কথা বলে ফেলতেছি। টাইম মানে যদি বলেন যে কত সময় লাগবে প্রিপারেশনের জন্য, তাহলে আমি বলি আসলে এটা একটা সেমিস্টারের মতো সময় লাগবে, 3 থেকে 4 মাস, এর চেয়ে বেশি না। এর চেয়ে বেশি গেলে আপনি আবার হারাই ফেলবেন, নলেজ লিক হতে শুরু হবে। 3 থেকে 4 মাস, এর চেয়ে বেশি না। এর মধ্যে একটা মাত্র ক্রেডিট করতেছে আসলে আমরা 3 ক্রেডিট বলতে পারি আমরা। পিএম বকটা বা আরো কয়েকটা আমি বই দেখাবো আপনাদের, বলবো সেটা 3 ক্রেডিটের বেশি আসলে বড় কিছু না। সেটার জন্য 3 থেকে 4 মাসের চেয়ে বেশি কোনো সময় লাগার দরকার নেই আসলে। এটা কি আফটার ট্রেনিং 3 to 4 মান্থ যেটা বলছেন, টাইমটা কি আফটার ট্রেনিং, মানে আমাদের এই ট্রেনিং কোর্সটা শেষ আপনাদের করার প্রিপারেশন পরে? আর কি। আমার সাথে যদি করেন, আমার আসলে অলওয়েজ গাইডলাইন যেটা থাকে যে আমার যে ক্লাস আমি নেব, ক্লাসে যতটুকু পড়াবো আমি বলে দেবো যে এটা এখান থেকে পড়িয়েছি, এখানে ওটা পড়িয়েছি। ওই আমার সাথে আপনারা একদম যদি অ্যালাইন থাকতে পারেন, তাহলে আমার মনে হয় আমার ক্লাস শেষে পড়ে আর যদি 1.5-2 মাস সময় দেন যথেষ্ট, যদি আমার সাথে অ্যালাইন থাকতে পারেন। আচ্ছা, তো এটা যারা আসলে ট্রাই করতে পারে এবং করতে পারে, তারা দেখবেন যে অলরেডি ক্লাস শেষ হলে আপনি কনফিডেন্স পেয়ে যাবেন একটা, তখন 1.5-2 মাসের বেশি দরকার নেই। আর কেউ যদি আমার সাথে হারাই ফেলেন আমার সাথে লিঙ্কটা, তাহলে আসলে আপনি দেখবেন যে পরে ওই যে আবার 3-4 মাস সময় লাগবে আর কি। আমার সাথে থাকতে হবে, এটা আমি বারবারই বলবো, এবং শুরুর দিকে বারবারই বলবো, শেষের দিকে হয়তো আর বলবো না, কিন্তু আপনাকে থাকতে হবে আমার সাথে। তো ঠিক আছে, আমরা আরো কথা বলবো। এখন আসেন আমরা ইয়া করি, কারণ আজকে আমি বেশিক্ষণ ক্লাস নিতে চাই না, জাস্ট অল্প সময়ের মধ্যে শেষ করবো। আমার স্লাইড দেখা যাচ্ছে না? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। সো দেখেন, আমি একটু কথা বলি বেনিফিটস এন্ড আদার্স নিয়ে। আমরা সবাই জানি, সো এইটা আমার কাছে খুব একটা সিরিয়াস ইস্যু। এই যে দেখতে পাচ্ছেন ডাটাটা, এটা একদম জাস্ট 2021 সালের ডাটা, 2020-21 11.4%, হ্যাঁ, ডলার, মানে $1 11.4% ডলার আমরা মিসইউজ করি অনলি ডিউ টু পুয়ার প্রজেক্ট পারফরমেন্স। এটা কিন্তু ওয়ার্ল্ডের পিকচার, এটা কিন্তু বাংলাদেশের না। বাংলাদেশে এখানে আসলে এটার নাম্বার হয়তো আরো বিশাল বেড়ে যাবে, আরো অনেক বাড়বে, অনেক। হ্যাঁ, সবাই বুঝতেছেন সিরিয়াসনেসটা কোথায়? তার মানে $1 খরচ করলে আমার মোটামুটি 12 সেন্ট কিন্তু আমি মিসইউজ করে ফেলতেছি, ওয়েস্ট করে ফেলতেছি। এই যে আফ্রিকার দেশে যে ইয়ে আছে, যে মুস্তাফিজ আছেন, এই যে এই 12 সেন্টটা যদি আমরা বিভিন্ন প্রজেক্টে থেকে বাঁচায় ওই সব দেশে দিতে পারতাম, কেউ আসলে না খেয়ে মরতো না। এক্স্যাক্টলি। সো দিস ইজ দ্য রিয়েল পিকচার। প্রজেক্ট ম্যানেজমেন্ট না জানার কারণে এটা হচ্ছে কিন্তু। এবং আমি দেখেন পরের সাইডটা একটু খেয়াল করেন, ওয়ার্ল্ডের 1/5 জিডিপি ইউজ হয় প্রজেক্ট ম্যানেজমেন্টে। ওয়ার্ল্ডের 1/4 জিডিপি, এর সাথে যদি 11.4% অ্যাড ইয়া করেন, ক্যালকুলেট করেন ম্যাথমেটিক্যালি, বুঝতে পারতেছেন এটা কিরকম সিরিয়াস ইস্যু একটা। হিউজ অ্যামাউন্ট। হ্যাঁ, দ্যাটস ওয়াই কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্ট আমাদেরকে যে যেখানে আছেন এখানে যাই করি না কেন শেখা দরকার প্রজেক্ট ম্যানেজমেন্ট, এবং ঠিক মতো এটাকে অ্যাপ্লাই করা দরকার। আমাদের শিডিউলিং, প্রজেক্টের শিডিউল, বাজেট, তারপরে যে এক্সপেকটেশন বা ভ্যালু বা বেনিফিট ক্রিয়েট করার জন্য প্রজেক্ট করতেছি, ওটা আমরা কত কুইকলি অ্যাচিভ করতে পারি, যত করবো তত আসলে ওয়ার্ল্ডেরই ভালো হবে। সো এটা একটা সিরিয়াস ইস্যু। আমরা যে পিএমপি সার্টিফিকেশন নিয়ে বলতেছি, দিস ইজ এ গ্লোবালি রিকগনাইজড সার্টিফিকেশন, আমরা অলরেডি জানি। এবং এটা আপনি ওয়ার্ল্ডের যে কোনো দেশে যে কোনো ইন্ডাস্ট্রিতে ইউ ক্যান সেল। আমরা একটা শব্দ বলি অ্যাগনস্টিক। অ্যাগনস্টিক শব্দটার মানে হচ্ছে কোনো ইন্ডাস্ট্রি স্পেসিফিক না, এটা জেনেরিক, কোনো দেশ স্পেসিফিক না। অ্যাট এনি প্লেস, এনি ইন্ডাস্ট্রি ইউ ক্যান সেল দিস সার্টিফিকেশন এন্ড ইউ ক্যান অ্যাপ্লাই দিস নলেজ প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য। সো দিস ইজ দ্য বিউটি। হ্যাঁ, এটা কিন্তু পাইলে আপনারা ইউজ করতে হবে। এখানে এটা আসলে সংখ্যাটা হবে 2.2 মিলিয়ন। পিএমএর একটা রিসার্চে দেখা গেছে যে 2027 সাল পর্যন্ত 2.2 মিলিয়ন জব ওপেনিং হবে প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড। আমরা নিজেরাও দেখতেছি, তাই না? সব প্রজেক্ট অর্গানাইজেশন কিন্তু এখন প্রজেক্ট বেস হয়ে যাচ্ছে না, প্রজেক্ট ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে। যেহেতু ডেভেলপমেন্ট হচ্ছে দেশে তো প্রচুর প্রজেক্ট। এবং আমাদের দেশের অবস্থা দেখেন, আমরা যেমন আগে বলতাম নদীমাতৃক দেশ, এখন আসলে আমি আমার স্টুডেন্টদের বলি যে আমরা হচ্ছে প্রজেক্ট মাতৃক দেশ। এমন কোন সেক্টর, এমন কোন জায়গা নেই যেখানে প্রজেক্ট হচ্ছে না। জি জি, তাই না? ডেভেলপমেন্ট চলতেছে, বড় প্রজেক্ট হচ্ছে যেটা কোনো আমরা নিজেরা কখনো চিন্তা করিনি, এরকম সাইজের মেগা প্রজেক্ট করতেছি আমরা। ঠিক আছে, সেইটা থেকে আমাদের খুব আগানো দরকার। এবং আপনারা যদি আইএমএডির সাইটে যান, প্ল্যানিং কমিশনের, ওরা কিন্তু শুরু থেকে প্ল্যানিং করেছিল যে পিপিআর, প্রকিউরমেন্টের ট্রেনিং এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট ট্রেনিং সাইমultaneously চলবে, এরকম একটা প্ল্যান ছিল।
কিন্তু পিপিআর এর ট্রেনিং এত বেশি হয়েছে, আমরা তানজিলা আপু বলতে পারবেন যে সবাই পিপিআর নিয়ে আমরা প্রচুর ট্রেনিং পার্টিসিপেট করেছি, নিজেরা ট্রেনিং নেই, কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্টে কিন্তু ট্রেনিং খুব একটা হয়নি পুরা, যদি আমরা চিন্তা করি। সো ফলে কিন্তু পিপিআর এখন অনেকেই গভর্নমেন্টের মনে করে যে প্রজেক্ট ম্যানেজমেন্ট মানে হচ্ছে প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট। প্রকিউরমেন্ট ইজ যে মানে এক বড় একটা বিগ পিকচারের একটা জাস্ট পার্ট প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট ম্যানেজমেন্ট কিন্তু আরো হোল লট অফ থিংস, সেটা আমরা এখানে দেখবো যে আরো কত বিষয় নিয়ে আসলে আমাদেরকে দেখা দরকার। এটা আমার শুধু প্রকিউরমেন্ট ফোকাস, ঠিক আছে? সো এগুলোকে কিন্তু আমাদের যত কুইকলি আমরা ওভারকাম করতে পারবো তত বেটার। এবং এখানে এই ডাটাটা খুব ইন্টারেস্টিং, মানে যারা একদম ডাইরেক্টলি প্রজেক্টে কাজ করে 20 মিলিয়ন পিপল, তাদের মধ্যে মাত্র 1 মিলিয়ন পিপল যারা আসলে ট্রেন, প্রজেক্ট ম্যানেজমেন্টের ট্রেনিং আছে, আর বাকি কারো কিন্তু ট্রেনিং নাই, জাস্ট এমনি কাজ করতেছে। টার্গেট ইন্ডাস্ট্রি যেটা বলেছিলাম, এটা কিন্তু ইন্ডাস্ট্রি অ্যাগনস্টিক। আইটি, ফাইন্যান্স, হেলথ কেয়ার, ম্যানুফ্যাকচারিং, ইন এনি অর্গানাইজেশন ইউ ক্যান ইউজ দিস নলেজ অ্যান্ড সার্টিফিকেশন। কি কি আরো বেনিফিট পাবেন? অবশ্যই কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবেন, তাই না? তারপরে নেটওয়ার্কিং পটেনশিয়াল, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেটওয়ার্ক পটেনশিয়াল, পিএমআই আসলে পিএমআই এর একটা বড় কনসেপ্ট হচ্ছে তারা কিন্তু গ্লোবালি প্রায় সব দেশে তাদের কিন্তু ইয়ে আছে, চ্যাপ্টার আছে। বাংলাদেশের চ্যাপ্টারটার নাম হচ্ছে পিএমআই বাংলাদেশ চ্যাপ্টার, এটা 2013 সাল থেকে বাংলাদেশে ফুললি অপারেটেড আছে আর কি। সো আপনারা এখানে এখনই কানেক্ট হয়ে যেতে পারেন। পিএমআই চ্যাপ্টার মেম্বার হওয়ার জন্য পিএমআই মেম্বার হতে হয়। যারা আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে আরো সামনে আগাতে চান, প্রফেশন হিসেবে নিতে চান, অনেক অপরচুনিটি আপনারা দেখতেই পাচ্ছেন, তাহলে পিএমআই চ্যাপ্টারের সাথে কানেক্ট হলে সবচেয়ে বেটার হবে আর কি। এবং গ্লোবালি পিএমআই কিন্তু অনেক কাজ করে, যেখানে আপনি মানে বাংলাদেশ থেকে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন ভলান্টিয়ারি। যেমন এই যে সাউথ সুদানে জাস্ট কয়েকদিন আগে ভলান্টিয়ারি কয়েকটা কাজের অপশন আসছে, আমি মেইল পেয়েছি যে সাউথ আফ্রিকার কয়েকটা দেশে যারা একটু মানে আন্ডার প্রিভিলেজ এবং ইয়া দেশ, যেমন তানজানিয়া একটা দেশ, তারপর আরো কয়েকটা দেশ দেখলাম, এই কয়েকটা দেশে আসলে ইয়া চাওয়া হচ্ছে, ভলান্টিয়ার চাওয়া হচ্ছে পিএমআই এর সাথে কাজ করার জন্য। এবং সেটা আসলে একদম ভিজিট করা, আপনি ভিজিট করতে পারবেন কয়েকটা দেশে। সো দিস আর স্কোপস, এগুলো কিন্তু আমরা ইজিলি করতে পারি। বাংলাদেশ থেকে তো অনেকেই আছেন, স্পেশালি গভর্নমেন্ট সেক্টর থেকে 3-4 জন আছেন যারা একদম পিএমআই এর সাথে, আমরা যে পিএমপি এক্সাম দিচ্ছি না, পিএমপি এক্সাম দেবো, সেই এক্সামের কোশ্চেন ডেভেলপমেন্ট বোর্ডে কিন্তু আছেন ওনারা, আমাদের বাংলাদেশের ছেলেরা। এবং অনেক জুনিয়র যারা যে সরকারি কয়েকজন আছে, প্রাইভেট সেক্টর আছে, অনেক অপরচুনিটি আছে। এবং এনারা লাস্ট কোভিড এর আগে ওনারা নিউজিল্যান্ডে গেছিলেন, নিউজিল্যান্ডে গিয়ে 3 দিন বা 2 দিনের একটা সেশন ছিল প্রশ্ন তৈরি করা, পুরা নিয়ে যাওয়া, ওখানে 5 স্টার হোটেলে থাকা, আবার দেশে আসা, এভরিথিং ওয়াজ ফ্রি। ঠিক আছে? সেগুলো কিন্তু আমাদের কন্ট্রিবিউট করতে হবে, দেশের জন্যই কন্ট্রিবিউট করা গ্লোবাল একটা কন্ট্রিবিউশন হবে। এটা আমরা মিস করবো না। আমরা যদি চান, আপনারা ইমিডিয়েটলি আসলে পিএমএ চ্যাপ্টারের সাথে কানেক্ট হয়ে যান, পিএম এর সাথে কানেক্ট হয়ে যান। সো যেহেতু পিএম বকটা আসলে লেখাই হয়েছে বেস্ট প্র্যাকটিস গুলো কালেক্ট করে, তারপরে বিভিন্ন দেশে বিভিন্ন মানুষের এক্সপেরিয়েন্স গুলোকে একসাথে করে, উইজডমকে, সেজন্য আমরা এই কোর্সটা যখন করতে থাকবো, ইউ উইল অ্যাকচুয়ালি গেইন ইনভ্যালুয়েবল এক্সপেরিয়েন্স। সো এই হচ্ছে আমাদের বেনিফিটস। আমি জাস্ট এমনি বললাম, আপনারা নিশ্চয়ই ওয়াই পার্টটা নিয়ে আলোচনা করার সুযোগ পান নাই, যে কেন পিএমপি করতে এসেছেন আপনারা, আমি জিজ্ঞাসা করি নাই। সো আপনার নিশ্চয়ই একটা গোল আছে না সবার, আছে না নাকি? হ্যাঁ, অবশ্যই আছে, সবারই তো আছে, না হলে তো আসতাম না। সো পিএমপি মানে হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল। এবং এই যে ডান দিকে একটা লোগো আছে, সবাই দেখেছেন? দেখছেন? আমি যখন পাস করেছিলাম 2010 সালে, তখন এই লোগোটা আসলে, তখন এই লোগোটা ছিল। এটা আপনি কার্ডে ইউজ করতে পারবেন, আপনার নামের শেষে ডাক্তাররা যে এমবিবিএস লেখে না, হ্যাঁ হ্যাঁ, আরো বিভিন্ন ডিগ্রি লেখে। সো হোয়াই নট আস? হ্যাঁ, এখন আপনারা লিখবেন যে নামের পরে পিএমপি লিখবেন আর কি। নতুন লোগোটা হচ্ছে বাম সাইডে, এটা হচ্ছে পিএমআই পিএমপি। এই লোগোটা আসলে আপনার কার্ডে এবং সব জায়গায় ইউজ করতে পারবেন আপনি যখন আসলে আপনি পিএমপি হবে। সো লেটস সি হোয়াট আর দ্য প্রিরিকুইজিট। আমি মনে হয় সরি, একটা আপনি বলছিলেন পিএমআই চ্যাপ্টারের সাথে কানেক্ট করলে ভালো হবে, মানে এটা প্রসেসটা কি, মানে অন্য পরে বলবেন নাকি, বা এটা বলার সুযোগ আছে পিএমআই চ্যাপ্টারের সাথে আমরা কিভাবে কানেক্ট হতে পারি? এটা কিছুই না, এটা আসলে আপনাকে তার আগে পিএমআই এর মেম্বার হতে হবে। আবার মেম্বার হতে হলে টাকা পয়সা আছে, আসলে টাকা পয়সা একটা ফ্যাক্টর আছে। 100 পিএমআই এর মেম্বার ফি হচ্ছে $139।
$139 এটা কি ইয়ারলি? ইয়ারলি, ঠিক আছে। ওখানকার মেম্বার হলে আমি আপনাদেরকে প্রোমো কোড দিতে পারবো, যে কোড দিলে $15 লাগে পিএমএ চ্যাপ্টার মেম্বার হতে। সেটা ওই কোডটা অ্যাপ্লাই করলে টাকা লাগবে না, $15 লাগবে না। মানে বাংলাদেশ চ্যাপ্টারে? চ্যাপ্টারের মেম্বার হতে হলে এক্সট্রা $15 লাগে। সেটা যদি আপনি কোনো একটা প্রোমো কোড অ্যাপ্লাই করেন তাহলে টাকা লাগবে। জি জি। সো এই আর কি। ওকে, থ্যাংক ইউ। সো প্রিরিকুইজিট নিয়ে বোধহয় আমরা অনেকের ধারণা আছে যে পিএমপি পরীক্ষার জন্য কিন্তু প্রিরিকুইজিট আছে, সবাই পরীক্ষা দিতে পারবে না। 1 নম্বর ক্যাটাগরির প্রিরিকুইজিট হচ্ছে এডুকেশন, এটা আমাদের সবার আছে। আমরা এতক্ষণ যা ডিসকাসও করলাম, 4 ইয়ার ডিগ্রি থাকতে হবে অথবা ডিপ্লোমা থেকে কিংবা সেকেন্ডারি ডিগ্রি থাকলেও হবে, কোনো সমস্যা নেই। সো এডুকেশনে আমাদের কারো কোনো সমস্যা নাই। এবার আসি প্রজেক্ট এক্সপিরিয়েন্সে। মানে যাদের লেস এক্সপিরিয়েন্স, 3 বছরের কম এক্সপিরিয়েন্স, তারা কিন্তু পিএমপি এক্সামের জন্য বসতে পারবেন। আমি এটা পুরোটাই কমপ্লিট করি, দেখেন। মিনিমাম 3 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং সেই 3 ইয়ার্স এর মধ্যে 4.5 ঘন্টা ডাইরেক্টলি প্রজেক্ট ম্যানেজমেন্টের বা প্রজেক্ট লিড করার এক্সপিরিয়েন্স থাকতে হবে, 4,500 ঘন্টা। যারা আমাদের 4 বছরের ডিগ্রি বা 3 বছরের ডিগ্রি প্লাস মাস্টার্স আছে তাদের জন্য এইটা। আর যারা ডিপ্লোমা কিংবা সেকেন্ডারি ডিগ্রি থেকে আসবে তাদের কিন্তু 7,500 ঘন্টা এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং তাদের 5 বছরের হতে হবে। 7,500 ঘন্টা তো আসলে 3 বছরে করা যাবে। এটা আমার মনে হয় আপনাদের সবারই আছে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে, আপনি যখন প্রজেক্ট এক্সপিরিয়েন্স করতে অ্যাপ্লিকেশনে সাবমিট করতে হয়, সেই প্রজেক্ট এক্সপিরিয়েন্স লাস্টের 8 বছর দেখানো যাবে, তার পিছনে গুলো দেখানো যাবে না। তার মানে 2021 সালে আমরা এখন আছি, যদি প্রজেক্ট এক্সপিরিয়েন্স দেখাতে চাই অ্যাপ্লিকেশনের সাথে, তাহলে 2000 কত কত দিতে দেখাতে পারবো? 2014 থেকে মনে হয় 14 বা 13, 13 থেকে আসবে। 2013 নভেম্বর থেকে 2021 এর নভেম্বর পর্যন্ত আমরা দেখাতে পারবো। তার প্রিভিয়াস প্রজেক্ট গুলো আমরা দেখাতে পারবো না। বলুন তো কেন দেখাতে পারবো না? কেন? মানে আপনি আসলে প্রজেক্ট ম্যানেজমেন্টের সাথে আছেন কিনা এটা তো জানা দরকার। আপনি অনেক আগে প্রজেক্ট ম্যানেজমেন্ট করছেন, এখন প্রজেক্টের সাথে কোনো সম্পর্ক নেই আপনার। ও হ্যাঁ, আমি এমবিবিএস পাস করছি কিন্তু কোনো চিকিৎসা করি না। আচ্ছা না, এরকম কিন্তু এমবিবিএস ডক্টর আছে, এই যে যারা সিভিল সার্জন হয় তারা কি ডাক্তারি চিকিৎসা কিছু পারে? না না, তারা দেখবেন কিছু কিছু এমবিবিএস এ যা করেছে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করে। আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে মানে এই ডেফিনিশন যে কোন কাজটা প্রজেক্ট হিসেবে দেখানো যাবে, এটা কি কোনো ইয়ে আছে? হ্যাঁ, যেমন এটা দুইটা ক্রাইটেরিয়া মিট করতে হবে। একটা হচ্ছে অবশ্যই একটা স্টার্ট এবং এন্ড ডেট থাকতে হবে, আপনি যে ইনিশিয়েটিভ নিয়েছেন স্টার্ট এবং এন্ড থাকতে হবে। এটা থেকে কোন একটা এক্সক্লুসিভ আউটপুট, আউটকাম কিংবা ডেলিভারেবল তৈরি করতে হবে এটা থেকে। আচ্ছা, এই দুইটা ক্রাইটেরিয়া। এখানে আমার যেটা একটা প্রশ্ন, যেমন আপনি তো অবশ্যই টেলিকম থেকে আসছেন, জানেন আমার এক্সপেরিয়েন্স তো মনে করেন মেইনটেনেন্স বেস, অপারেশন মেইনটেনেন্স, যেহেতু রোল আউট না, সেক্ষেত্রে মনে করেন আমরা 16 বছর যেটা এক্সপেরিয়েন্স যেটা, সেটা আমার হয়তো কোম্পানি আমার চেঞ্জ হয়েছে, বাট জব নেচারটা কিন্তু অলমোস্ট সেম ছিল। সেক্ষেত্রে আমার এটাকে প্রজেক্ট আকারে আমি কিভাবে দেখাতে পারবো? আপনি অপারেশন টিমে থাকলেও আপনার কিন্তু প্রচুর প্রজেক্ট আপনার সাথে রোল আউট হয়েছে না, এবং রোল আউট হওয়ার সময় তো অপারেশন টিম কানেক্টেড হয়ে কাজ করে, কিছু পার্ট করে আর কি। এবং শুরুতেও কাজ করার কথা আসলে, কারণ অপারেশনে কি কি রিকোয়ারমেন্ট আছে এটা কিন্তু বলার কথা আপনার, ওই যে যাদের প্ল্যানিং বা ইমপ্লিমেন্টেশন, ডেপ্লয়মেন্ট সবারই, সব 4টা ডিপার্টমেন্টে কিন্তু কানেক্ট হয়ে কাজ করার কথা। সেগুলোকে আপনি দেখাবেন আর কি। হয়তো কম সময় হয়েছে, কিন্তু সব জায়গায় কিন্তু আপনার কিছু না কিছু কিন্তু অ্যাটাচমেন্ট ছিল, ইনপুট ছিল। হ্যাঁ, ইনপুট ছিল। এগুলো একটু গুছিয়ে লিখতে হবে। সেটা আমি আপনাকে হেল্প করব। অ্যাপ্লিকেশন নিয়ে আপনারা কেউ চিন্তা করেন না, অ্যাপ্লিকেশনে লেখার সময় আমি ডাইরেক্টলি 1-to-1 হেল্প করব। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, টেনশন কম না। হ্যাঁ, ওটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই। এটা আমার অফিসে পাশাপাশি বসে বা জুমে সেশন করে আমরা করব। আর কিছু টেমপ্লেটও আছে, সেগুলো শেয়ার করব আপনাদের সাথে। এটা কোনো বিগ ডিল না। হ্যাঁ, ওকে, আচ্ছা। সো এই দুইটাই আমাদের বুঝতে পারলাম আমরা। এখানে একটা শব্দ কিন্তু ছিল, এটা খুব সিরিয়াস ইস্যু না, এটা আসলে যেহেতু আপনাদেরকে অ্যাপ্লিকেশন আমি হেল্প করব, ওভারল্যাপিং করা যাবে না। ওভারল্যাপিং মানেটা কি? আমরা কি সবসময় একটা প্রজেক্ট করেই একসাথে কিন্তু একাধিক প্রজেক্ট হয় না? জি জি জি। তো আপনি কিন্তু যদি কোনো একটা প্রজেক্টে এক্সপেন্স হিসেবে দেখান যে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত আপনি একটা প্রজেক্ট করেছেন, সাইমালটেনিয়াসলি আরেকটা যদি প্রজেক্ট করেন
তাহলে এখানে 6 মাস, এখানে আবার 6 মাস বলে 12 মাস বলা যাবে না। বলতে হবে বন্ধু এখানে পেলে 6 50% মাস কাজ করেছেন, এখানে 50%, টোটাল 6 মাস হতে হবে। ওকে, ঠিক আছে, এটা সেটা সমস্যা নেই, এটা আমরা নিজেরা করব অ্যাপ্লিকেশন সাবমিট করার সময়। লাস্ট হচ্ছে ট্রেনিং, 35 আওয়ার্স এর প্রজেক্ট ম্যানেজমেন্ট ট্রেনিং লাগবে, যেটা আমরা এই কোর্সটা টোটাল 36 আওয়ার্স বা তার চেয়ে একটু বেশি হতে পারে, আমাদের প্রোগ্রেসের উপর ডিপেন্ড করবে। সো সেটা হলেই আমাদের 35 আওয়ার্স ট্রেনিং হয়ে যাবে, ঠিক আছে। জি, এখানে একটা কোয়েশ্চেন আছে, মানে কোয়েশ্চেন এটা হচ্ছে, মানে আমরা অনেক জায়গায় দেখছি বিভিন্ন ধরনের অফার, মানে যারা ট্রেনিং দিচ্ছে তাদের দেখছি ওরা ওটাকে 48 আওয়ার্স করে, মানে সব জায়গায় দেখছি। এটা আমি আজকে আপনাদের যিনি কোঅর্ডিনেটর ছিল ওনাকে জিজ্ঞেস করছিলাম, আপনাদের এই কোর্স ইয়াটাতে আপনারা সাজিয়েছেন 36 আওয়ার, এটা কি 36 আওয়ারে, এবং ওরা অন্যকে দেখছে 48 আওয়ার, মানে বিষয়টা কি একটু কাইন্ডলি বলবেন? বিষয়টা কিছুই না, পিএমআই রিকোয়ারমেন্ট হচ্ছে 35 আওয়ার্স ট্রেনিং থাকতে হবে। আচ্ছা, হ্যাঁ, এখন ট্রেনিংটা দিতে আমি আসলে নিজেও 35 বা 36 আওয়ারে পারবো না আসলে। আমার আপনারা জানি না, যারা আমার ইউটিউব চ্যানেলে গেছেন, আমি জানি না গেছেন কিনা, দেখা যায় অনেক ব্যাচে আমি মানে 22টা ক্লাস নিয়েছি, 22টা ক্লাস 2 ঘন্টা করে, অলরেডি 40 আওয়ার পার হয়ে গেছে আসলে। আচ্ছা, আচ্ছা, এরকম হয় আর কি। সো সিলেবাস কভার করতে বেশ সময় লাগবে। পিএমআই রিকোয়ারমেন্ট হচ্ছে 35 আওয়ার্স, এর চেয়ে বেশি নিলে কোনো সমস্যা নেই, কম নিলে সমস্যা। ওকে, দ্যাট ইজ মিনিমাম। হ্যাঁ, দিস ইজ মিনিমাম। এটা না হলে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবেন যদি 32 বা 33 আওয়ার্স হয়, ঠিক আছে। ওকে, ম্যাক্সিমাম যত নিতে পারে। আর এই ট্রেনিংটা এরকম না যে শুধু পিএমপি এর উপর ট্রেনিং নিতে হবে, এটা কিন্তু না, এটা কিন্তু ওপেন। আপনি প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড এনি ট্রেনিং এনি প্লেসে নিয়েছেন, সেটাও কিন্তু আপনি দেখাতে পারবেন। প্রফেশনাল লাইফে আমরা অনেক ট্রেনিং নেই অলরেডি নিয়েছি আমার মনে হয় প্রজেক্ট হ্যাঁ ম্যানেজমেন্ট। এটাই, মানে আমাদের এখানে আমাদের অর্গানাইজেশন হওয়াতে আমি দেখছি সেটা কালচারটা বেশি, যেটা ট্রেনিং এর কালচারটা, যেটা হয়তো দেখতেই আমি ওটা পাই না, কিন্তু হওয়াতে আমি অনেক ট্রেনিং নিয়েছি, যে মানে ওগুলি কিভাবে দেখানো যাবে, ওটা কোনো তো হ্যাঁ, মানে ওগুলোকেও দেখানো প্রুফ যায়, তো চাইবেন ওগুলোকেও ওরা। আপনি দেখাতে পারবেন। জাস্ট আচ্ছা, ট্রেনিং এর আচ্ছা, নামটা, কোথায় করেছেন, হোয়াইতে করেছেন, শেষ। ওকে, ওকে, কত তারিখ থেকে কত তারিখের মধ্যে, এটা বা তারিখ দরকার নেই, মাস কোন মাসে করেছেন আপনি। আচ্ছা, সেটাও কিন্তু অ্যাপ্লিকেশনের পার্ট, এই তিনটাই, সেটা সব ব্যাপারে আমি আপনাদের 1-to-1 হেল্প করবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে না। তাহলে এই দুটো স্লাইড বাদ দিলাম, কারণ ওখানে আমি সব ডিসকাস করেছি। আমি একটা কোশ্চেন, আমার একটা বিষয় জানার ছিল, বলেন। সেটা হলো পিএমপি সার্টিফাইড হওয়ার পর এটার ভ্যালিডিটি থাকে নাকি? হ্যাঁ, এটা সামনে আসবো আমরা, হ্যাঁ সামনে ডিসকাস করব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি তো কোনো ব্রেক নিলাম না, নরমালি আমি 1 ঘন্টা পর পর ব্রেক নেবো আর কি। হ্যাঁ, না দরকার নেই, আপনি তাড়াতাড়ি শেষ করে ফেললেন, এটাই ভালো হবে। আজকে আমরা জাস্ট যেহেতু ইন্ট্রোডাক্টরি আমি জাস্ট শেষ করে ফেলি আর কি। হ্যাঁ, পরীক্ষার ফি নিয়ে কথা বলি। পরীক্ষার ফি হচ্ছে, যদি আপনি মেম্বার হন পিএমআই, তাহলে আপনার পরীক্ষার ফি হচ্ছে টোটাল মেম্বার ফি এবং পরীক্ষা ফি মিলে পড়বে 544, আর যদি মেম্বার না হন টোটাল লাগবে 555, অনেক অ্যামাউন্ট। এটাকে আমি একটু ব্রেকডাউন করে দেখাই। মেম্বারশিপ ফি হচ্ছে $139, পরীক্ষার ফি হচ্ছে $405, টোটাল হচ্ছে $544, ঠিক আছে। সো মেম্বার হলে আসলে আপনি এই বেনিফিটটা পাবেন যে $405 লাগবে, আর মেম্বার না হলে কিন্তু টোটাল $555 লাগবে, ঠিক আছে। তবে মেম্বার হওয়াই ভালো। হ্যাঁ, মেম্বার অলওয়েজ বেটার। মেম্বার না হয় কখনোই পরীক্ষা বলবেন। $11 আমি অ্যাট লিস্ট ডিসকাউন্ট পাবো। ডিসকাউন্ট পাবেন, আর অনেক ফ্যাসিলিটি আছে পিএমআই, অনেক ফ্যাসিলিটি আছে পিএমআই, পিএম বক এবং যতগুলো স্ট্যান্ডার্ড পিএমআই আছে সবগুলো ফ্রিলি মেম্বারদের জন্য ডান দেব, যেটা আসলে একটা দামই $100 মতো হবে যদি কিনতে যান। জি, অনেক বেনিফিট আছে। আবার অনেকগুলো কোর্স আছে যেগুলো আসলে মেম্বারদের জন্য ফ্রি, বেসিক অনেক ভিডিও কোর্সও আছে, কিনতে গেলে $200-300 লাগবে। অলওয়েজ মেম্বার হতে হবে আমাদের। হ্যাঁ, এবার আসলে এক্সাম স্ট্রাকচার, এটা নিয়ে আমি আরো পরে কথা বলবো। সেটা হচ্ছে যে আপনার পরীক্ষায় আগে আসতো 200টা প্রশ্ন, এখন আসে পরীক্ষায় 180টা প্রশ্ন। হ্যাঁ, এবং মাল্টিপল চয়েস কোশ্চেন এখন আসলে আসে না। মাল্টিপল চয়েস কোশ্চেন মেইন বেশি, সবচেয়ে বেশি আসবে, তার সাথে আরো কিছু টাইপের ডিফারেন্ট টাইপের কোশ্চেন আসবে, সেটা আমি একটু পরে দেখাবো আপনাদের। তাহলে টোটাল প্রশ্ন আসবে 180টা, তার মধ্যে 5টা প্রশ্ন আসবে আনস্কোর, তার মানে কোনো স্কোর ক্যারি করবে না। আপনি মানে যদি অ্যান্সার ইনকারেক্ট হয় তাও কিছু হবে না, যদি কারেক্ট হয় তাও কোনো লাভ নেই, ঠিক আছে। তার মানে পরীক্ষা মেনলি 175 কোশ্চেন্স এর মধ্যে,
যদি 180টা প্রশ্ন আপনাকে আনসার করতে হবে। সময় হচ্ছে 3 ঘন্টা 50 মিনিট, ঠিক আছে, 230 মিনিট আর কি টোটাল, 3 ঘন্টা 50 মিনিট, হিউজ টাইম। হিউজ টাইম। তার মানে এই পরীক্ষাটা দিতে আমরা যারা একটু বয়স্ক আছি, যেমন আমিও বয়স্ক মানুষ, একদম কোমর টোমর সব ব্যথা হয়ে যাবে। তো এখন একটু সুবিধা করেছে, আমার একজন স্টুডেন্ট ছিলেন গতবার পরীক্ষা ফেল করেছিলেন, হ্যাঁ, তার কারণ হচ্ছে কি পরীক্ষার তখন কোনো ব্রেক ছিল না, একদম 4 ঘন্টা পরীক্ষা ছিল, কোনো ব্রেক নেই। আপনি ব্রেক নিলে আপনার টাইমটা ইয়া হয়ে যাবে, যতক্ষণ ব্রেক নেবেন, ধরেন 15 মিনিট ব্রেক নিয়েছেন, 15 মিনিট কাটা চলে যাবে, মানে ল্যাপস হয়ে যাবে। হ্যাঁ ল্যাপস ইয়া হয়ে যাবে, কনজিউম হয়ে যাবে। এখন উনি আবার একটু বয়স্ক মানুষ, ওনার সিগর একটা লো হয়ে গেছে পরীক্ষার 1-1.5 ঘন্টার মধ্যে, উনি আর শেষে পরীক্ষা দিতে পারেন নাই, পরীক্ষা থেকে ফিরে চলে আসছে, পরীক্ষা দেন নাই। সো জাস্ট যে উনি লাস্ট কবে যেন পরীক্ষা দিলেন, গত শুক্রবারে বোধহয় পাস করছেন আর কি। সো দেখেন উনি কিন্তু খুবই ভালো প্রিপারেশন ছিল, কিন্তু জাস্ট হেলথের কারণে কিন্তু পাস করতে পারেননি আর কি ফার্স্ট টাইমে। সো এখন একটু সুবিধা করেছে, পরীক্ষাটা আসলে 60-60-60 এইভাবে হয়। তার মানে প্রথম 60 কোশ্চেন আনসার দেওয়ার পরে আপনাকে 10 মিনিটের ব্রেক নেওয়ার জন্য অপশন দিবে, এবং এটা কিন্তু টাইমের মধ্যে কাউন্ট হবে না। 10 মিনিট পরে যখন আপনি আসবেন, তখন আপনার 61 থেকে 120 কোশ্চেন পর্যন্ত আপনার কাছে আসবে অপশন, আপনি আনসার করবেন, আবার 10 মিনিটের জন্য আপনাকে প্রম্পট করবে যে তুমি ব্রেক নিবা নাকি কন্টিনিউ করবা। আপনি চাইলে 10 মিনিট ব্রেক নেবেন, এটা কিন্তু এই টাইমের বাইরে, তারপর এসে আপনি 121 থেকে 180 কোশ্চেন আনসার করবেন। এইভাবে একটা এক্সামের মধ্যে আসলে 3টা মিনি এক্সাম। কেন মিনি এক্সাম? আপনি এই 60টা আনসার করে যখন ব্রেক নেবেন কিংবা ব্রেক নেবেন না, এই 60 পার হওয়ার পরে কিন্তু সাবমিট করলে এইখানে আপনি আর ব্যাক করতে পারবেন না, যে ব্যাক করে একটু রিভিউ করবেন প্রথম প্রশ্নটা বা কোন প্রশ্ন এটা রিভিউ করা যাবে না, ঠিক আছে। আর পাস মার্ক আসলে 61%, এটা কোথাও বলা নেই, আমি এমনি বললাম, ঠিক আছে। তার মানে পাস মার্কসটা একটু কোথাও ওপেন নাই পিএমআই, পাস মার্কসটা পিএমআই বলে এটা হচ্ছে সাইকোমেট্রিক। সাইকোমেট্রিক মানে হচ্ছে কেউ যদি প্রশ্ন সেট খুব সহজ পান, তাহলে আপনাকে আসলে মিনিমাম 70% বেশি পেতে হবে। আর কারো যদি প্রশ্ন সেট খুব ডিফিকাল্ট হয়, আপনি দেখবেন যে পাশাপাশি দুজন পরীক্ষা দিচ্ছেন, একজন পরীক্ষার প্রশ্নে মানে ঘেমে যাচ্ছেন, আরেকজন আপনি খুব হাসি খুশি অ্যান্সার দিচ্ছেন, কারণ তার প্রশ্ন সেট খুব ইজি হয়েছে। সো যাদের খুব ডিফিকাল্ট হবে তাদের 61% পেলেই পাস করবেন, আর যাদের প্রশ্ন সহজ হবে তাদের কিন্তু 70% পেতে হবে। তার মানে টার্গেট করতে হবে 70%। বাট এখানে মানে কার প্রশ্ন কিরকম সেটা তো এক্সামিনার ছাড়া বা তারা, এটা যদি কোনো সফটওয়্যার থাকে, অটোমেটেড সফটওয়্যার থাকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বা এই টাইপের কিছু দিয়ে হয়, কিভাবে মূল্যায়ন করবে এটা? এটা ওই যে ওদের মানে এটা তো পুরো ইয়া হচ্ছে, অটোমেটিক হচ্ছে আর কি, হ্যাঁ, বিভিন্ন ইন্টেলিজেন্স এবং অ্যালগরিদম অ্যাপ্লাই করে ওরা করে, হ্যাঁ, এবং আপনার পরীক্ষা শেষ হওয়ার জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন। অনলাইনে সব পরীক্ষা অনলাইন, কোনো পেপার বেস এক্সাম এখন অ্যালাউড না আর কি। এই এক্সামটা কি মানে নির্দিষ্ট কোনো স্পেস আছে আইএলটিএস এর মতো কোনো ভেন্যু নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, ওই পিয়ারসন ভিউতে আপনি এক্সাম দিতে হবে, পিয়ারসন ভিউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবং সবগুলোতে না, ডেজিগনেটেড কিছু আছে পিএমআই, ঠিক আছে। এই যে আমি যেটা বললাম 2 ব্রেকস ইচ অফ 10 মিনিটস, 60-60 পরে আপনি পাবেন আর কি। এখানে একটা ছোট্ট জিনিস আপনাদের বলে নেই, যদি পরীক্ষায় ফেল করেন কোনো কারণে ফার্স্ট টাইম, তাহলে আপনি যদি রিটেক নেন, রিটেক দিতেও কিন্তু পরীক্ষা ফি লাগবে, সেটা হচ্ছে $275। যদি মেম্বার হন, আর যদি মেম্বার না হয়ে ফেল করেন তাহলে কিন্তু $375। সেখানে আমরা বুঝতে পারছি যে মেম্বার হওয়াটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর পরে এই কথাগুলো এখন বলে আপনার মনেও থাকবে না, স্লাইড আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা এটা মনে রাখেন যে পরীক্ষা যদি আপনি একবার শিডিউল নিয়ে নেন, শিডিউল নেওয়ার পরে যদি কোনো কারণে শিডিউল চেঞ্জ করতে হয়, 30 দিন আগে শিডিউল চেঞ্জ করলে কোনো টাকা লাগবে না, ফ্রি। কিন্তু যদি 30 দিনের মধ্যে ঢুকে যান, তাহলে আপনাকে শিডিউল করার জন্য, রিশিডিউল করার জন্য এক্সট্রা $70 পে করতে হবে, ঠিক আছে। ওকে, পরীক্ষার রেজাল্ট কিন্তু ইমিডিয়েটলি পাবলিশ হবে, এবং এই যে দেখাবে কনগ্রাচুলেশনস, আপনি পাস করেছেন। এবং পরীক্ষায় কিন্তু কোনো নাম্বার আসে না, নাম্বার দেখা যায় না, নাম্বার দেখাবে না ওরা, আপনাকে বলবে যে আপনি কি টার্গেট, এই 3টা অপশনস থাকে আর কি, নিডস ইমপ্রুভমেন্ট, বিলো টার্গেট, টার্গেট এবং অ্যাবভ টার্গেট।
আপনাকে অবশ্যই টার্গেটের উপরে পেতে হবে পাস করার জন্য। যদি বিলো টার্গেট বা নিশ্চিত প্রবন্ধের পার এদিকে, তাহলে আপনি ফেল করবেন। ঠিক আছে? এই যে ইয়া জিজ্ঞাসা করতেছিলেন যে আসলে পিএমপি সার্টিফিকেশনের ভ্যালিডিটি, সবাই শুনতেছেন তো না? জি শুনছি। হ্যাঁ, ভ্যালিডিটি হচ্ছে 3 ইয়ার্স এর জন্য। 3 ইয়ার্স, 3 ইয়ার্স এর পরে আপনাকে আসলে রিনিউয়াল করতে হবে। রিনিউয়াল করার একটাই ওয়ে, সেটা হচ্ছে পিডিইউ আর্ন করতে হবে। পিডিইউ মানে হচ্ছে প্রফেশনাল ডেভেলপমেন্ট ইউনিট, এবং এটা 60 আওয়ার্স এর পিডিইউ আর্ন করতে হবে। তার মানে হচ্ছে আপনাকে এই 3 বছরের মধ্যে, যে যখন পাস করলেন তারপরে পাস করার থেকে নেক্সট 3 ইয়ারের বছরের মধ্যে আপনাকে 60 পিডিইউ আর্ন করতে হবে। পিডিইউ মানে হচ্ছে কোনো প্রজেক্ট ম্যানেজমেন্ট ট্রেনিং এ পার্টিসিপেট করা, তারপরে কোনো প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড নলেজ নতুন গ্যাদার করা, কিংবা ডাইরেক্টলি প্রজেক্ট ম্যানেজমেন্টে কাজ করা, কিংবা ভলান্টিয়ারলি কাউকে কোনো কিছু শেখানো, প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড কোনো একটা আর্টিকেল পড়া বা কোনো একটা আর্টিকেল লেখা, ব্লগ লেখা, বই লেখা, সবকিছু আসলে পিডিইউর মধ্যে কাউন্ট হয়। যত আওয়ার লাগবে, হ্যাঁ, একটা আর্টিকেল করতে, তত আওয়ার আপনি ক্লেম করতে পারবেন। সো খুব ইজি আর কি 60 পিডিইউ আর্ন করা। কোনো একটা ট্রেনিং এ পার্টিসিপেট করছেন, ট্রেনিংটা যদি 8 ঘন্টার হয়, তাহলে 8 ঘন্টা আপনি পিডিইউ ক্লেম করতে পারবেন। 60 পিডিইউ কি এক পিডিইউ মানে কি 1 আওয়ার? 1 আওয়ার, 1 আওয়ার, টোটাল 60 আওয়ার আর কি। টোটাল 60 আওয়ার্স। সো দিস ইজ নট এ বিগ ডিল। হ্যাঁ, আপনারা পিএমএ চ্যাপ্টার সাথে থাকলে, পিএমএ আসলে প্রতি 2 সপ্তাহ হবে, 1 সপ্তাহ পর পর বিভিন্ন সেশন করে, সেমিনার, সিম্পোজিয়াম হচ্ছে, অনলাইনে হচ্ছে, এখনো ফিজিক্যালি শুরু হয় নাই। সো আপনি এটাতে জয়েন করলেই 1-2 পিডিইউ পেয়ে যাবেন অটোমেটিক্যালি। ওকে, আমি এটা একটু ডাউটে ছিলাম আসলে, যে রিনিউয়ালটা 60 পিডি আর্ন করাটা খুব ডিফিকাল্ট হবে বলে মনে করছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য ইনফরমেশন। হ্যাঁ, খুবই ইজি, খুবই ইজি। তারপরে কিন্তু মানুষ ক্রাইসিসে পড়ে, কারণ তার উদাসীন থাকে আর কি, এটা খোঁজ খবর নেয় না যে আসলে কবে কি হচ্ছে আমাদের। এটা কেন করা হয়েছে বলেন তো? চর্চা থাকার জন্য এবং নতুন চর্চা, হ্যাঁ, রাইট, প্র্যাকটিসটা থাকা দরকার। জি জি। আমার একজন রিলেটিভকে, উনি একটু আসলে মেন্টাল একটু প্রবলেম আছে ওনার, সো যে ডক্টরকে উনি দেখায়, সেটা অনেক আগে থেকে দেখায়, প্রায় 15 বছর ধরে একজন ডক্টরকে দেখায়। পরে রিসেন্টলি একজন নতুন ডক্টরকে দেখাইছি, আমার একজন ফ্রেন্ডকে দেখিয়েছি। ফ্রেন্ড বলল যে যে ওষুধগুলো দেওয়া হচ্ছে, এই ওষুধগুলো আর এখন চলে না, এবং এই ওষুধগুলো খাইলে সে কোনোভাবে আর সুস্থ হবে না। এখন যে তাকে যে ডোজ দিচ্ছে এবং যে ওষুধ দিচ্ছে, তার মানে কি, দ্যাট ডক্টর ইজ নট ইন প্র্যাকটিস। যে এরকম জেনারেশন চেঞ্জ হচ্ছে ওষুধের, হি ইজ নট প্রোভাইডিং হিজ প্যাশন, সাজেস্টই করতেছে না, এবং সে সারা জীবন প্যাশন থেকে যাচ্ছে। দেখেন অবস্থাটা। কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট নাই, হ্যাঁ, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট চাই থাকে আমাদের। এটা আসলে সব প্রফেশন এখন ভেরি ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। এক্সকিউজ মি, এখানে আমি একটা আরেকটা কোশ্চেন মানে জিনিস জানতে চাই। কোনো কারণে যদি সে ভিডিও আর্ন করা 3 বছরের মধ্যে ফেল করে, হ্যাঁ, সেক্ষেত্রে কি আবার পরীক্ষা দিতে হবে কিনা? না, আপনাকে 1 বছর গ্রেস দিবে, সাসপেন্ড করে রাখবে, কিন্তু 1 বছর টাইম দিবে। সাসপেন্ড হবে, কিন্তু 1 বছর সময় দিবে, এর মধ্যে আপনি ভিডিওটা আর্ন করে ক্লেম করলে হয়ে যাবে। মানে আগের গুলির সাথে অ্যাড হবে পয়েন্টগুলি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে একটা জিনিস বলছিলেন আপনি, ভিডিও আর্নের জন্য ট্রেনিং করতে হবে। এই ট্রেনিং গুলি কি ওদের কোনো নিজস্ব ট্রেনিং, সার্টিফাইড ট্রেনিং বা এটা নাকি আমি যদি যে কোনো অর্গানাইজেশন থেকে যে কোনো ট্রেনিং করলে হবে? হ্যাঁ, যে কোনো অর্গানাইজেশন থেকে যে কোনো ট্রেনিং করলে হবে, প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড আসলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটার পিএমপি কোনো আপার ক্লাস নাই যে পিএমপি আমি এক্সাম কোয়ালিফাই করলাম, এরপর আমি আরো হায়ার পরীক্ষা দিলাম পিএমপি, সিসিএনপি প্লাস এরকম থাকে? হ্যাঁ হ্যাঁ, আমাদের যেমন এখন পিজিএমপি করতে পারেন, তারপরে রিস্ক নিয়ে সার্টিফিকেশন জন্য ট্রেনিং করতে পারেন, তারপরে এজাইল নিয়ে করতে পারেন। হ্যাঁ, আমরা অনেক ফ্রি কোর্স নেই আর কি, ফ্রি মানে টাকা দিয়ে সবসময় নেই। তারপর আমি যেমন মাইক্রোসফট প্রজেক্ট, প্রিমাভেরা একটা ক্লাস শুরু হচ্ছে কালকে থেকে। প্রিমাভেরাতে আমরা 16 ঘন্টা ক্লাস নেব। 16 ঘন্টা কিন্তু 16 পিডিইউ। কোন একটা সফটওয়্যার ম্যানেজমেন্টের টুল শিখতেছেন, দ্যাট ইজ অলসো পিডিইউ। এবং যারা অথরাইজ তারা আসলে পিএমআই এর অ্যাপ্রুভ পিডিইউ দিতে পারে, আর যারা আনঅথরাইজ তারা আসলে অ্যাপ্রুভটা দিতে পারবে না, কিন্তু ওটা ক্লেম করতে পারবেন আপনি। আর আমার কাছ থেকে যেটা নেবেন অন্য ট্রেনিং, সেটা আসলে আপনারা একটা কোড দেবো আপনাদেরকে, ওটা অ্যাপ্লাই করলেই অটোমেটিক্যালি পিএমআই থেকে পিডিইউ পেয়ে যাবে। সো একটাই ছিল যে এই 3 ইয়ার্স পর কি কোনো মানে রিনিউয়াল করার জন্য কোনো কস্টিং হ্যাঁ, কস্টিং আছে। হ্যাঁ, কস্টিং আছে, টাকা পয়সা সব কিন্তু বিজনেস আলটিমেটলি নাকি, এট দ্য এন্ড অফ দ্য ডে
সেটা আমরা সবাই বুঝি। সবই টাকা। পিএমআই নন প্রফিট অর্গানাইজেশন, সো কিছুটা বোধহয় ওদের একটু ডিসকাউন্টেড ফিচার এখানে থাকা দরকার ছিল। মাঝে মাঝে ডিসকাউন্ট দেয় ওরা, যেমন রিসেন্টলি যারা পরীক্ষা দিল পিএমপি তাদের 26% ডিসকাউন্ট দিয়েছিল পিএমআই, জাস্ট অল্প সময়ের জন্য, অক্টোবর মাসে ছিল। আচ্ছা, অনেকে এটা করেছে, আগে এটা ছিলই না, রিসেন্টলি কোভিড এর কারণে আসলে 2 বছর দেখলাম যে এইভাবে দিল আর কি। এর আগের বছর দিয়েছিল, এই বছর দিয়েছে। এখন আমি আবার রিকোয়েস্ট করতেছি, মানে আমরা পিএমআই চ্যাপ্টার থ্রুতে রিকোয়েস্ট করতেছি, তো এখনো পাচ্ছি না আসলে। অনেকে একটু ওয়েট করতেছে যে এটা পাইলে পেমেন্টটা করতো। আর পিএমপির এক্সাম গুলি কিভাবে হয়? ইয়ারলি কয়বার হয়? এটা সব সময়, এটা পরীক্ষা সব সময় দেওয়া যায়, কোনো ডেট নাই, আপনি এট এনি ডে দিতে পারবেন। আমাদের পিয়ারসন ভিউ যদি ওপেন থাকে তাহলে দিতে পারবেন। এইটার একটা নিয়ম আছে আসলে, আপনি যখন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, অ্যাপ্লিকেশন এটা প্রথমে একটা প্রসেস ফ্লো সামনে আছে আমার, আমি তখন দেখাবো যে অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে ওরা 5 দিন সময় নেয় অ্যাপ্রুভ করার জন্য। অ্যাপ্রুভ হয়ে গেলে পিএমআই আপনাকে টাকা দেওয়ার জন্য বলবে, লিংক দিয়ে দিবে টাকা দেওয়ার। আগে কিন্তু টাকা নিবে না। অ্যাপ্রুভ হয়ে গেছে, তাহলে অ্যাপ্রুভ হলে যেদিন অ্যাপ্রুভ হবে তার মধ্যে থেকে 1 বছরের মধ্যে আপনাকে এক্সাম দিতে হবে। ঠিক আছে, এর মধ্যে যদি এক্সাম না দেন তাহলে কিন্তু আবার আপনার অ্যাপ্লিকেশনটা ইনভ্যালিড হয়ে যাবে। আচ্ছা, এই 1 বছরের মধ্যে আপনাকে পেমেন্ট লিংক দিয়ে দিল, আপনি পে করলেন। পে করার পরে আপনার 1-2 দিনের মধ্যে আপনাকে দিবে হচ্ছে শিডিউলিং করার লিংক দিবে অনলাইনে। আপনি অনলাইনেই জাস্ট কোথায় পরীক্ষা দিবেন, ঢাকা সিলেক্ট করলে অটোমেটিক চলে আসবে যে কোন কোন সেন্টারে আপনার পরীক্ষা কোন তারিখে ক্যালেন্ডার ফ্রি আছে। হ্যাঁ, এবং ওখানে গিয়ে জাস্ট আপনি যে কোনো একটা সিলেক্ট করে আপনার মতো অনুযায়ী ক্যালেন্ডার সিলেক্ট করেন, এবং ডেটও আছে কিন্তু, টাইমও আছে কিন্তু, সকালে পরীক্ষা দিবেন নাকি বিকালে পরীক্ষা দিবেন। সব অনেক ধরনের ফ্লেক্সিবিলিটি আছে, আপনি সকালে চাইলে সকালে দিবেন, বিকালে চাইলে বিকালে দিবেন। এটা হচ্ছে সিস্টেমটা আর কি। আর পিএমপি এক্সাম সেন্টার সবগুলো এখন ঢাকায় মনে না, ঢাকার বাইরে তো এখন ঢাকার বাইরে একটাও নাই আসলে। চিটাগাং, সিলেট, আমার চিটাগাং কিছু স্টুডেন্ট বিপদে পড়ে আছে, তো এখন আসলে একটা অপশন চলতেছে হোম পরীক্ষা দিতে পারবেন বাসা থেকে। আচ্ছা, কোভিড এর কারণে বাসা থেকে পরীক্ষার পারমিশন আছে, তো সেটা এই জন্য চিটাগাং এর একটা ছেলে পরীক্ষা দিবে বাসা থেকে। এটা তো আরো ভালো হয়। ভালো হয় না আসলে, একটু চ্যালেঞ্জ বেড়ে যায়, মানে আমাদের নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ, কারেন্টের অবস্থা কোনো ঠিক নেই। সো যদি ডিসকানেক্ট হয়ে যান, কানেক্ট হওয়া কিন্তু খুব টাফ হয়ে যায়, এটা ডিফিকাল্টি আছে। আমি একটা টপিক একটু রিপিট করতে চাই। একটু আগে বলেছিলেন 180টা কোয়েশ্চেনের মধ্যে কিছু কোয়েশ্চেনের মার্ক থাকে না, হ্যাঁ, মানে আনসার করলেও আমি কোনো মার্ক পাবো না। সেগুলো কি আলাদা করে আইডেন্টিফাই করা যাবে কোন কোয়েশ্চেনটা মার্ক আছে না? আমি বুঝবো কি করে? না, বোঝার কোনো উপায় নেই, আপনি জাস্ট অ্যাজ ইউজুয়াল এক্সাম দিয়ে যাবেন, এটা বোঝার উপায় নেই। 180টার মধ্যে কয়টি থাকবে এরকম? 5টা, 5, অনলি 5 না? অনলি 5। আর এই এক্সামটা কি ওপেন বুক হয়? না, ক্লোজ বুক। ঠিক আছে, একটা সাবসিকুয়েন্ট কোশ্চেন ভাইয়া, সেটা হচ্ছে পিএমপি এর সার্টিফিকেটের ভ্যালিডিটি হচ্ছে 3 ইয়ার্স, প্রিন্স এর ভ্যালিডিটি কি 5 ইয়ার্স না 3 ইয়ার্স? এখন কি করেছে জানি না, আমি যখন করেছিলাম তখন 5 ইয়ার্স ছিল, এখন কি করছে এটা এই রিসেন্ট আমি জানি না আসলে। এটাই দেখলাম যে ইউকে বেসড গুলো ওরা 5 বছর দেয়, আর ইউএসএ বেসড ওরা 3 বছর দেয়। এই জিনিসটা মানে অনেক জায়গায় আমি দেখেছি আসলে। আচ্ছা, এটা ক্ষেত্রে অলমোস্ট সিমিলার দেখতে পেলাম। আর অ্যাজাইল নিয়ে আমরা পড়াশোনা করবো। অ্যাজাইলের সার্টিফিকেশন আবার 1 বছর বা 2 বছর বেশি দেয় না আর কি, আরো কম দেয় আর কি। মানে পিএমআই, পিএমপি এবং অ্যাজাইল একটু আমার ক্লিয়ার আইডিয়া নাই কোনো, একটু কি বলবেন যদি আপনি সংক্ষেপে? আমরা সামনে বলবো, আজকে বলতে গেলে মাথাটা সব ক্লিয়ার হয়ে যাবে, আমরা পরে আলোচনা করব। শিওর। আচ্ছা, আপনার ড্যাশবোর্ডে এরকম আপনার সার্টিফিকেট থাকবে, সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন, একটা আইডি থাকবে, গ্লোবালি যে কেউ আপনাকে খুঁজে পাবে। এই যে এখানে কিন্তু দেখাচ্ছে যে আপনার পিডিইউ ঠিকমতো আর্ন করেছেন কিনা। রিসেন্টলি আমি আমার ইয়াটা রিনিউ করলাম, রিনিউ করতে কিন্তু $60 লাগে সার্টিফিকেট রিনিউ করতে। যদি মেম্বার থাকেন, মেম্বার না থাকলে কিন্তু আমার বোধহয় $150 লাগবে, আর যদি মেম্বার থাকেন তাহলে আপনার $60 লাগবে। দ্যাট মিন্স 3 বছরে মোটামুটি 139 মাল্টিপ্লাইড বাই 3 প্লাস হচ্ছে আবার 60।
প্লাস 60, রাইট। না, ওটা আপনি যে বছর ইয়ে করবেন সেই বছরে মেম্বার ফি দিতে পারেন, বাকি সময় মেম্বার নাও থাকতে পারেন, সেটা কোনো মানে হয় না আসলে, সেটা কোনো মানে হয় না। হ্যাঁ হ্যাঁ কানেক্টেড থাকেন, কারণ বড় একটা অর্গানাইজেশন তো, নানান বেনিফিট আপনাকে নিতে হবে আর কি। আচ্ছা, তারপরে লাস্ট স্লাইড, আমি মনে হয় এই স্লাইডটাই দেখেন। লাস্ট স্লাইডটা কি বলতেছি দেখেন, পিএমপি সার্টিফিকেশনটা পাইলে কি কিছু হয়ে যাবে ওভারনাইট, যে আমি পিএমপি সার্টিফাইড? না না, আপনার বেতন বেড়ে গেল, নতুন চাকরি পেয়ে গেলেন, হ্যাঁ, অনেক রিকগনিশন পেলেন। রিকগনিশন পাবেন, কিন্তু কিছুই হবে না আনটিল আনলেস ইউ ক্যান সেল ইয়োরসেলফ। এটা সব জায়গায় ট্রু, ঠিক আছে? আপনাকে সেল করতে জানতে হবে। অনেকে কিন্তু অনেক কম জেনেও অনেক বেশি সেল করে অনেক কিছু জায়গায় চলে যায়। আমরা অনেকে অনেক বেশি জেনেও কিন্তু যেতে পারি না, তাই না? তো এটা সবাইকে শিখতে হবে, আমাদের নিজেকে আসলে সেল করতে হবে, নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে, এটার কোনো বিকল্প নেই, ঠিক আছে? আজকে একটা বই কিনে নিয়ে আসছি আমি বাতিঘর থেকে। বইটার নাম হচ্ছে ইন্ট্রোভার্টদের জন্য, একটা বইটার নাম হচ্ছে কোয়াইট, ইন্ট্রোভার্টরা দিয়ে নিয়ে বইটা আর কি, এই জন্য আমি একটু নিয়ে আসলাম। আমি নিজেও একটু ইন্ট্রোভার্ট টাইপ, সো দেখতে কি লিখেছে একটু দেখুন। বইটা একটু দেখতে চাই ভাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড। রেজা ভাই, আপনাকে মনে হয় অ্যাম্বিভার্ট বলা যায়, মানে ইন্ট্রোভার্ট থেকে মানে চেষ্টা করে সেখানে আমিও মনে এরকমই। আচ্ছা আচ্ছা, মানে না বইটা অ্যাম্বিভার্ট আমি বলে। ইয়াতে নিয়ে আসি নাই, বইটা নিচতলে রাখছি আর কি, উপরতলে নিয়ে আসিনি। আচ্ছা, আমি এত বেশি বই কিনি, আমার বাসায় বই কেনা নিষেধ আর কি, বই দেখাই না, আমি লুকিয়ে রাখি। তাই আজকে এটা কিনছি, আমি বোধহয় আজকে 4000 টাকা বই কিনছি, কিন্তু লুকিয়ে রাখছি আর কি, এটা একটা বই কিনলাম। বাতিঘরে যান, বাতিঘর চিটাগাংটাতে যাই। হ্যাঁ যাবেন, মানে গেলেই মনটা ভালো লাগে। আমি কয়েকদিন না গেলে আমার খারাপ লাগে, আমি অনেকদিন যাই নাই, আজকে আমি ইচ্ছা করে গেছি। আজকে খুবই জ্যাম ছিল রাস্তায়, তারপরে গেছি, গিয়ে ওখানে 1.5-2 ঘন্টা কাটাইছি, ভালো লাগছে আমার। না, ও চিটাগাংয়ে আমাদের পরিচিত, মানে খুব ছোট ইয়া থেকে অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওনার নাম কি যেন, সে বললাম আর কি ওনার নিয়ে, যে খুবই ছোট্ট ইয়া থেকে বিশাল এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চমৎকার। যেখানে সবাই বই ভয় পেয়ে যাচ্ছে, বইয়ের বিজনেস ঘুরে যাচ্ছে, সেখানে আসলে বিশাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভাই কাইন্ডলি হচ্ছে পরে যখন আপনি ফ্রি হবেন, কাইন্ডলি বইয়ের ছবিটা একটু কাইন্ডলি যদি শেয়ার করতেন হোয়াটসঅ্যাপ গ্রুপে। হ্যাঁ হ্যাঁ, শেয়ার করবো, সমস্যা নেই। থ্যাংক ইউ। পড়তে হবে, হ্যাঁ, পড়াটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমি কি আর আলোচনা করবো? আজকে মনে হয় 9:30 পর্যন্ত আমি স্টপ করতে না, চেয়েছি। আপাতত আজকে আর না করলে হবে। এখন আমাদেরকে ওই ক্লাস শিডিউল গুলি যদি আপনি একটু। হ্যাঁ বলে, আমার মনে হয় বাকি জিনিসগুলো আমরা নেক্সট গিয়ে আলোচনা করবো। আচ্ছা, ক্লাস শিডিউল কি করা যায়? আমি শুধু চাচ্ছিলাম যে শুক্রবারে 7টা থেকে 10টা মধ্যে ক্লাস নেব, সপ্তাহে একদিন ক্লাস নেব, 3 ঘন্টা, 1 ঘন্টা পর পর ব্রেক থাকবে। হ্যাঁ, আমার একটু, আমি বলছিলাম মুস্তাফিজ আর কি, আমার একটু সমস্যা হলো, আমার আসলে 4টার সময় অফিস শেষ হয়, মানে বাংলাদেশ টাইম 8টা আর কি। তো 8টা থেকে শুরু হলে একটু সুবিধা হয়, না হলে আগের 1 ঘন্টা মিস হয়ে যাবে। 8টা হলে আমার মনে হয় সবার কথা বলবো না, 8টা হলে মনে হয় ভালো, মানে 8টা থেকে 10টা তো। ফ্রাইডে, হ্যাঁ হ্যাঁ, 2 দিন হলেও হবে কি আপনার কনসেন্ট্রেশনটা একটু ইয়া হবে আর কি, কি বলে একটু, কি বলে, আমারও মনে হয় 2 দিন হলে ভালো হবে, যদি 2 দিন আপনার হলে ভালো কোনো হয়। আপনার যদি কোনো। হ্যাঁ 2 দিনই ভালো, 2 দিনই ভালো, কারণ 2 দিন ভালো হবে। জি জি, কারণ একদিন দিলে বাকি 6 দিন আর কিছুই হবে না, একদিন দেখবো বাকি 5 দিন কিছু হবে না, একদম কিছু হবে না। আচ্ছা, তাহলে এটা আমরা একটু যদি কনসিডার করেন কাইন্ডলি। 2 ঘন্টা করে করি, তাহলে আমরা সপ্তাহে 2টা ক্লাস নেব, 2 ঘন্টা করে যদি করি আর কি। এটা ভালো তাহলে হবে। কবে কবে নেওয়া যায়? তাহলে কিন্তু শুধু অফিস যেতে করতে পারি আমরা, তাই না? তাহলে কি একটা শুক্রবারে রাখবো? চেক করা যায়। যে একদিন শুক্রবার রাখেন, আর একদিন শুক্রবার রাখতে পারেন। রেজা ভাই, একদিন শুক্রবার রাখলে ভালো হয়, ওই অফিস করে। ঠিক আছে, তাহলে একদিন আমরা ফ্রাইডে ঠিক করে ফেললাম, আমি সেট করতেছি। হ্যাঁ, ফ্রাইডে 8টা থেকে 10টা। আর আরেকটা কি করা যায় মাঝখানে? মঙ্গলবার মঙ্গলবার কোনো শিডিউল আছে কিনা আমি একটু চেক করি। নরমালি এখন কোনো ইভিনিং এ ফ্রি নেই, এরকম একটা অবস্থা হয়ে গেছে। শনি, একদিন করে বুধ। আচ্ছা ঠিক আছে, সো মঙ্গলবার ফ্রি আছি আমি, ঠিক আছে? তাহলে 8টা থেকে 10টা। তাহলে মঙ্গলবার 8টা থেকে 10টা আর শুক্রবার 8টা থেকে 10টা। ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট ক্লাসটা কি মঙ্গলবারে করব নাকি? মঙ্গলবারে ইনশাআল্লাহ। আজকে তো বৃহস্পতিবার, নেক্সট মঙ্গলবারে আমরা নেক্সট ক্লাসটা করব ইনশাআল্লাহ।
তো ইনশাআল্লাহ। আজকে আসলে কিছুই আমরা যাইতে মানে পড়ি নাই, পড়ার টার্গেট ছিল না, জাস্ট ইয়াগুলো এবং সবগুলো কমপ্লিট করতে পারিনি। আরেকটু কয়েকটা স্লাইড ছিল, সো এটা সমস্যা নাই। যতটুকু হয়েছে অতটুকু এনাফ, বিকজ আজকে আমরা চাচ্ছিলাম একটা মোটিভেটিভ বা এই ধরনের একটা স্পিচ চলে আসুক, মোটিভেশনাল ইনফরমেটিভ কিছুটা হ্যাঁ। গ্যাদার হ্যাঁ। করছে, এটাই স্লাইডটা দিয়ে দিলে আমরা বুঝে নেব, না বুঝলে আপনি আছেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আইস আমি ব্রেকিং তাহলে- হয়েছে রাজা ভাই। হ্যাঁ, ওকে। সো আর কোনো কোশ্চেন আছে কিনা? আমরা জাস্ট আর 5 মিনিটস আমি আছি, 5 মিনিটস কোশ্চেন থাকলে কোশ্চেন করেন, তারপরে আমরা মানে ক্লোজ করব। রাজা ভাই একটা কোশ্চেন আছে, যেটা শুনতেছি যে পিএম বুকটা তো নতুন একটা মানে এডিশন বের হচ্ছে, এটার সাথে বের কি হয়েছে? এক্সামের বের হয়ে গেছে? হ্যাঁ, 8 বোধহয়। ওটা কি 7 এডিশন। 7 বেরিয়েছে। সরি 7। তো এক্সাম যে আমরা যে দিব তো নেক্সট ইয়ার, সো এটার সাথে কোনো মানে এটা কোনো ডিফিকাল্টিজ আছে মানে প্রতিটাতে না, এখন চেঞ্জ আসে পর্যন্ত নাই, শুনলাম। এখন পর্যন্ত আচ্ছা, কোনো চেঞ্জ বলা হয়নি, এবং আমার মনে হয় না যে নেক্সট ইয়ারের মাঝামাঝির আগে কিছু হবে আর কি। ওকে, সো ওটা সমস্যা নেই। আমরা যখন শুরু করলাম, আমরা যদি 4 মাস মাথায় রাখি তাহলে কোনো ইস্যু হওয়ার কথা না। জি। আর পিএমপি এক্সামটা এখন এমন ভাবে করা হয়েছে, কোনো বইয়ের সাথে রিলেশন নেই। আগে পিএম বকের সাথে খুব ডাইরেক্টলি কানেকশন ছিল, ডাইরেক্টলি পিএম বক থেকে প্রশ্ন আসতো, এখন কিন্তু সেটা নাই, একদম পিএম বক থেকে বের হয়ে চলে আসতেছে আমরা। ওকে, মানে আগের মতো নাই। কনসেপচুয়াল কোয়েশ্চেনে চলে গেছে, তাহলে তো হ্যাঁ। এটা আমাদের জন্য একটা অনেকটা টাফ মনে হবে। সহজও লাগতে পারে, আবার টাফও লাগতে পারে, কারণ আগে যারা পিএম বক 6 করেছে তাদের কাছে এটা খুব ডিফিকাল্ট ছিল। 6 সেশনটা আমার মনে হয় না কেউ নিজে একা পড়ে বুঝতে পারছে। আচ্ছা, বুঝতে পারছেন? আমার দেখবেন যে একটা ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, কিভাবে পিএম বক্স সিচুয়েশন বুঝতে হয়, এটা নিয়ে বোধহয় 1 ঘন্টার কয়েকটা ছোট ছোট ভিডিও আছে। রাজু ভাই, তো আমরা এরকম অবস্থা। কি তাহলে কি মানে কোনো পিএম বুক পড়বো নাকি পিএম বুক ছাড়া আদার্স? না, ওটা পড়বো, আমরা অনেক কিছু পড়বো, ওটা নিয়ে আসলে যেতেই পারলাম না স্লাইডটাতে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে যে ওটা আসলে- পরে বুঝে যাবে। ঠিক আছে। হ্যাঁ, ওটা আমি বলে দেই। পিএমআই থেকে একটা আসলে স্টুডেন্ট ম্যানুয়াল দেওয়া হয়েছে, এবার স্টুডেন্ট ম্যানুয়াল। হ্যাঁ। সেটা আসলে মেইন সিলেবাস, এর সাথে আরেকটা বই পড়তে হবে যেটা পিএম বক্স সিচুয়েশনের সাথে আছে, অ্যাজাইল প্র্যাকটিস গাইড। জি। এই দুইটা আসলে মেইন রিডিং। আচ্ছা। পিএম বকটা রেফারেন্স হিসেবে ইউজ করতে পারেন, কারণ পিএম বকটা হিউজ, প্রায় 700 পেজ। হুম, হুম। আর স্টুডেন্ট ম্যানুয়ালটা বোধহয় 300 সামথিং পেজ আর কি, স্টুডেন্ট ম্যানুয়ালটা। তবে এখানে একটা জিনিস একটু বলে রাখি, স্টুডেন্ট ম্যানুয়ালটা আসলে পিএমআই থেকে কেনার কথা আছে, পিএমআই থেকে সব স্টুডেন্টদের কিনতে বলা হয়েছে, কারণ এটা আসলে হার্ড কপি কোনো বই না, এটা আসলে একটা অনলাইন প্ল্যাটফর্ম। সো সেটা বাংলাদেশের দাম হচ্ছে $39 আমাদের জন্য, আমেরিকার জন্য হচ্ছে $100। সো ওইটা নিয়ে আপনারা একটু চিন্তা করেন, এটা আসলে সবাই কিনতে হবে না, কেনাটা আসলে ম্যান্ডেটরি। পিএমআই বারবার আমাকে প্রেসার দিচ্ছে যে সবাই তোমার স্টুডেন্টরা কিনতেছে না কেন। সো সেটা আমরা একটু মাথায় রাখি, ওটা আসলে পরে লাগবে, আমার বোধহয় 4-5টা ক্লাসের পরে ওটা লাগবে, তার মতো ওটা লাগবে না, ওখানে আমি যাবো না। সো এর মধ্যে আমি যা যা পড়াবো সবগুলো আপনাদেরকে আমি দিয়ে দেবো। আপাতত হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো, পরে আপনাকে গুগল ড্রাইভে দেবো। হ্যাঁ, ক্লাস রেকর্ডটা যদি হয় ওটা কি শেয়ার করবেন পরে হোয়াটসঅ্যাপে, বা কারণ কেউ যদি মিস করে কোনো ক্লাস? প্রতিটা ক্লাসের রেকর্ডিং থাকবে, এবং সেই রেকর্ডটা আসলে আমরা ক্লাসের 1 দিন বা 2 দিন পরে শেয়ার করব। সেটা একটা গুগল ড্রাইভেই থাকবে, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। থ্যাংক ইউ। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে বর্তমানে পিএমপি আর কি মানে কোন সেক্টরে বেশি, বাংলাদেশের ক্ষেত্রে আর কি বেশি চাওয়া আইটি, প্রয়োজন আছে? আইটিতে। আচ্ছা, এটা প্রায় সব জায়গায় একই পিকচার, মানে আইটির লোকজন সবসময় পড়াশোনার মধ্যে থাকে, তো আপনারা জানেন কিনা যায় না, আইটিতে এত চেঞ্জ হয়, না পড়ে থাকলে আপনি আসলে 2 দিন পরে ইন্ডাস্ট্রি থেকে আউট হয়ে যাবেন। জি জি। তো ফলে নতুন কিছু আসলে ওরা ক্যাপচার করে আর কি। বিভিন্ন যে নতুন প্রজেক্ট মানে কনস্ট্রাকশন প্রজেক্ট, এগুলো ইদানিং কিছু কিছু জায়গায় চাচ্ছে আর কি, নতুন ফ্যাক্টরি হচ্ছে এরকম। হ্যাঁ, না এখন তো অনেক, এখন আসলে সিভিল থেকেও প্রচুর লোকজন করছে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এখন কিন্তু আমার মনে হয় খুব কাছাকাছি। ইঞ্জিনিয়াররা বোধহয় এর পরের স্টেজে আছে, একটা হচ্ছে আইটি, এরপরে মনে হয় ইঞ্জিনিয়ার্স হবে। লাস্ট একটা কথা, তাহলে স্টুডেন্ট ম্যানুয়াল আর হচ্ছে ওই অ্যাজাইল প্র্যাকটিস গাইড হচ্ছে ম্যান্ডেটরি রিডিং, আর পিএম বকটা কি তাহলে এখন অপশনাল রিডিং হয়ে গেছে, মানে 6 বা 7 যেটাই হোক অপশনাল রিডিং। স্টুডেন্ট ম্যানুয়ালটা হ্যাঁ ছাড়াও। তাহলে তো ভালো হয়েছে। স্টুডেন্ট ম্যানুয়াল যেটা বললেন, এটার কি কোনো সফট কপি কি পাওয়া যাবে না? সফট কপি আপনাকে যে কিনে নিতে হবে, কিনে নিলে আপনি সফট কপি ওখানে ডাউনলোড করতে পারবেন।
ওদের একটা প্ল্যাটফর্ম আছে সেখান থেকে, ওটার নাম হচ্ছে এলো চয়েস প্ল্যাটফর্ম। সেটা আবার কিনতে হলে আমাদের থ্রুতে কিনতে হবে, ওটা আপনি ইন্ডিভিজুয়ালি কিনতে পারবেন না। এটা একটু ডিফিকাল্টি আছে আসলে এখন, যে সফট কপি তো দেওয়াও নিষেধ ইথিক্যালি, আর পিএমএ আমাকে অলরেডি 2-3 বার মেইল দিয়েছে যে তোমার স্টুডেন্টরা কেনে না কেন। এটা ডিফিকাল্টি মধ্যে পড়ে গেছে। আমাদের $39 অনেক বেশি লাগতেছে, $39 মানে প্রায় 3600 টাকার মতো লাগতেছে। আমরা তো কখনো নীলক্ষেত তো আমাদের মেইন সলিউশন, তাই না? সবাই পড়ছেন না নীলক্ষেত? আপনার চুয়েটে ছিলেন, আপনাদের জানি না কি এরিয়া ছিল, আমাদের তো ঢাকা ইউনিভার্সিটি বুয়েট বলেন, সবাই কিন্তু নীলক্ষেতে চলে আসে। আমাদের ভাই ফটোকপির দোকান, ফটোকপির দোকান সেম বকশীবাজার হচ্ছে ফটোকপি, নীলক্ষেত অনলাইন এসে হয়ে গেছে পিডিএফ, অনলাইন আসার পরে পিডিএফ ম্যাক্সিমাম। এই এখন এটা একটা ডিফিকাল্টি, আপনি একটু দেখেন কি করা যায়। হয়তো 2 জন মিলে কিনলেন তাহলে একটু কম পড়লো, কিন্তু কেনাটা মনে হয় দরকার, কারণ ওই প্ল্যাটফর্মে শুধু বই নাই, আরো অনেক কিছু আছে। আমি কি দেখাবো নেক্সট ক্লাসে, দেখাবো যে ওখানে কি কি অপশনস আছে। স্যাম্পল কোশ্চেনের জন্য কি ভাই আলাদা প্ল্যাটফর্ম ওখান থেকে পাওয়া যাবে স্যাম্পল কোশ্চেন? ওখানে স্টুডেন্ট ম্যানুয়ালেও প্রায় 200টারও বেশি বোধহয় স্যাম্পল কোশ্চেনস আছে স্টুডেন্ট ম্যানুয়ালে। আর যে প্ল্যাটফর্মটা আপনাকে দিবে সেখানেও কয়েকটা প্রায় 50টার মতো প্রশ্ন আছে প্ল্যাটফর্মে। আর আমি আপনাদের একটা সিমুলেটর দেবো, সেটা ফ্রি, কোনো টাকা নিচ্ছি না আপনাদের কাছে। এটাই বলতেছিলাম ভাই, আপনার কাছে তো অনেক স্যাম্পল থাকবে, আপনি তো যদি আমাদেরকে একটা করতে হবে সেটা দেব, তাইলে অনেক অনেক হয়ে যাবে। আমি আসলে খুব একটা প্রশ্ন সলভ করে, কারণ কোনো প্রশ্ন কখনো কমন আসে না, তো ওটা নিয়ে খুব একটা চিন্তা করে লাভ নাই, খালি দেখা দরকার যে কিভাবে কি ধরনের প্রশ্ন আসে। আচ্ছা ঠিক আছে, তো ওটা আমার ওখানে প্রায় বোধহয় 1500 প্রশ্ন আছে, যথেষ্ট। বেশি সলভ করে কোনো লাভ নেই, আমার কাছে কোয়ালিটি 1000টা প্রশ্ন যদি সলভ করেন দ্যাট ইজ ওকে। জি জি জি, এর চেয়ে বেশি মাথা ইয়ে করে, কারণ বেশিরভাগ লোকজনের প্রশ্ন ভালো না, আপনাকে আরো কনফিউজ করে দেবে। আমি যেগুলো দেবো আপনাকে, এগুলো আসলে পিএমআই প্রশ্ন, পিএমআই আমাদেরকে দিয়েছে প্রশ্নগুলো স্টুডেন্টদের সাথে শেয়ার করার জন্য, একদম অথেন্টিক প্রশ্ন পাবেন, সেটা প্রিপারেশন নিলেই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে নেক্সট টিউসডেতে আমাদের দেখা হচ্ছে। হ্যাঁ, নেক্সট টিউসডেতে আমরা 8টার সময় জয়েন করব ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। তো সবাই ইয়া নেন, আজকে আমি অনেকগুলো ডকুমেন্ট শেয়ার করব, আপনারা সব ডাউনলোড করে নিয়ে একটা ফোল্ডারে রাখবেন, আর সবাই আসলে উৎসাহ নিয়ে থাকতে হবে। হ্যাঁ, ক্লাসে কোশ্চেন করবেন এবং আসলে এনার্জিটা ধরে রাখতে হবে। খুবই লম্বা কোর্স, কিন্তু আমি বলে দিচ্ছি লম্বা কোর্স, আপনার নিজেরাই ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। আমার বেশিরভাগ ব্যাচে লাস্টের দিকে বলে, ভাই কখন ক্লাস শেষ হবে, কবে ক্লাস শেষ হবে? না, আশা করি 2 ঘন্টা করে হলে আমাদের খুব একটা ইয়া হবে না, ওভারলোড হবো না আমরা। আমি চেষ্টা করবো ক্লাস খুব ইন্টারেক্টিভ রাখার জন্য, যাতে আপনি এনজয় করেন, কিন্তু অনেক সময় রাখতেও পারবো না, কারণ দেখা যাবে এত টাইট হয়ে যাবে না, অনেক সময় ক্লাস হচ্ছে কিন্তু সিলেবাস আগাচ্ছে না, এরকম অনেক টপিকসও থাকে যেগুলো আসলে এনজয় করার মতো না। হ্যাঁ হ্যাঁ, সো দেখা যাক ইনশাআল্লাহ কি করা যায়। এনার্জি চাচ্ছি সবার কাছে। হ্যাঁ, যত আপনারা পার্টিসিপেট করবেন তত আসলে বেটার মজা পাবেন আর কি ক্লাসে। ওকে ভাই, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওকে, থ্যাংক ইউ ভাই, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, সালাম আলাইকুম।